ফাবলি হাফিয়া, আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসি। আর আমি এবারে বইটা চান্স পেয়েছি, আমার পজিশন ছিল 156। তো এখন হচ্ছে যে চ্যাপ্টার নাম হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। তো এই চ্যাপ্টারের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি প্রথমে আছে। তো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাকশন আর মিনিমাম পলিউশন। এখানে হচ্ছে দুইটা ফ্যাক্টর আমাদের কাজ করে মেইনলি, সেটা হচ্ছে যে একটা অ্যাটম ইকোনমি এবং একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। অ্যাটম ইকোনমি ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাক্ট গুণন 100%, এটা একটা পার্সেন্টেজ প্রকাশ করা হয়। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জাস্ট একটা ভগ্নাংশ। তো সূত্রগুলো লিখে দিলেই মেবি শুধু পারার কথা, মানে ম্যাথগুলো অনেক সোজা। অ্যাটম ইকোনমি এই দিয়ে প্রকাশ করা হয়। তো সূত্র হচ্ছে যে ডিজায়ার্ড প্রোডাক্ট divided by total product. গুণন 100%। এখন ডিজায়ার প্রোডাক্ট আর টোটাল প্রোডাক্টের মানে অ্যামাউন্ট লেখার সময় খেয়াল রাখতে হবে যে ওগুলোর হচ্ছে যে মানে যে সমীকরণ দেওয়া থাকবে সেখানে যেটা ডিজায়ার প্রোডাক্ট সেটা আণবিক ভর লিখতে হবে। আর টোটাল প্রোডাক্টেরও তাই। টোটাল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে যে রিয়াকশনের ডান পাশে যেগুলো থাকবে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, সেই প্রোডাক্ট। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। এটার সূত্র হচ্ছে যে টোটাল ওয়েস্টেজ ডিভাইডেড বাই ডিজায়ার্ড প্রোডাক্ট। এখন এখানে 100% দিয়ে গুণ দেওয়া যাবে না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে শুধু একটা ভগ্নাংশ। এখন একটা উদাহরণ দিলে মেবি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে টাইটানিয়াম নিষ্কাশন করা যায় টাইটানিয়াম অক্সাইড থেকে। এটার ইকুয়েশন হচ্ছে টাইটানিয়াম অক্সাইড যোগ ম্যাগনেসিয়াম টাইটানিয়াম প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এখানকার অ্যাটম ইকোনমি হবে টাইটানিয়ামের ভর ডিভাইডেড বাই টোটাল প্রোডাক্টের ভর, টাইটানিয়াম প্লাস 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হবে যে টোটাল ওয়েস্টেজ, মানে এখানে টাইটানিয়াম যেহেতু নিষ্কাশন করা হচ্ছে তো ওয়েস্টেজ হচ্ছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে হচ্ছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর ডিভাইডেড বাই ডিজায়ার্ড প্রোডাক্ট ছিল টাইটানিয়াম, সেটার ভর। ওয়েস্টেজ ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই ডিজায়ার্ড ছিল টাইটানিয়াম, সেটা। এরপরে চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার। এখন হচ্ছে যে বিক্রিয়ার হারে তো বিভিন্ন জিনিস থাকে, এক সাইডে থাকে বিক্রিয়ক, আরেক সাইডে থাকে উৎপাদ। তো প্রত্যেকটা জিনিসের হার আলাদা করে বের করা যায়, সেগুলো হচ্ছে তাদের নিজেদের হার। এখন বিক্রিয়ার হার বলতে বোঝায় যে বিক্রিয়ার মধ্যে যে উপাদানগুলো শুধুমাত্র সহগ এক আছে সেগুলোর হারকে বোঝায় বিক্রিয়ার হার। আর বাকি যেই মানে হারগুলো পাবা সেগুলো হচ্ছে তাদের স্ব বিক্রিয়ার হার। এখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে A+2B থেকে C+D উৎপন্নের বিক্রিয়া। এখানে বিক্রিয়ার হার হবে মাইনাস ডেল্টা A ডিভাইডেড বাই ডেল্টা T সমান সমান মাইনাস ডেল্টা B ডিভাইডেড বাই 2 ডেল্টা T ডেল্টা C বাই ডেল্টা T ডেল্টা D বাই ডেল্টা T। এখন এখানে মাইনাস কেন হচ্ছে সেটা তো বোঝা যাবে যে এটা বিক্রিয়ক, যেহেতু বিক্রিয়ার সামনের দিকে যাওয়ার সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় সেহেতু আমরা হারটাকে পজিটিভ রাখার জন্য সামনে একটা মাইনাস দিই। আর এই ডেল্টা A বাই ডেল্টা T হচ্ছে এর মানে A এর বিক্রিয়ার হার, ডেল্টা B বাই ডেল্টা T B এর বিক্রিয়ার হার, একইভাবে বাকিগুলো। আর বিক্রিয়ার হার যেটা এই বিক্রিয়ার হার সেটা হবে যে B এর হারের সাথে B এর হারকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই বিক্রিয়ার হার বের হবে। এখন হারের নির্ভরশীলতা, তো বিক্রিয়ার হার অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, যেগুলোর মধ্যে ফার্স্টের দিকে আছে যে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন হচ্ছে যে
বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে বোঝায় যেহেতু কলিশন থিওরিতে যেটা যে মানে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে সার্থক সংঘর্ষের সংখ্যা তত বাড়বে, তত বিক্রিয়া তত ভালো হবে। এরপরে আছে তাপমাত্রা। এখন তাপমাত্রার সাথে হারের নির্ভরশীলতা বের করার নিয়ম হচ্ছে যে আর্হেনিয়াসের সমীকরণ অনুযায়ী আমরা বের করব। তো আর্হেনিয়াসের সমীকরণ বলে যে, এখানে সবগুলো সমীকরণ একবারে লিখে দিই। আর্হেনিয়াসের সমীকরণ আর্হেনিয়াসের সমীকরণ হচ্ছে যে K সমান সমান A e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এখন K হচ্ছে যে হার ধ্রুবক, A আর্হেনিয়াসের কনস্ট্যান্ট, আর E টু দি পাওয়ার RT এই জিনিস প্রকাশ করে যে মানে সক্রিয় অনুসংখ্যা, বিক্রিয়ার মধ্যে যে কয়টা অণু সক্রিয় হয় বিক্রিয়কের মধ্যে, মানে সেই অণুর ভগ্নাংশ। এখন এইটাকে এক্সপ্যান্ড করা যায় যে ln k সমান সমান ln a মাইনাস EA বাই RT। এখন এই সমীকরণ থেকে বিভিন্ন তাপমাত্রায় হারের মানে একটা তাপমাত্রায় হার দেওয়া থাকলে অন্য তাপমাত্রায় হার কিভাবে হবে সেটা বের করা যায়। তো এখন সেই ইকুয়েশন লিখলে তো মানে ln k1 আর ln k2 আসবে। তো যেহেতু ln হচ্ছে যে মানে বিয়োগ করলে ভগ্নাংশ আকারে পাওয়া যায়, সেহেতু এটা ভগ্নাংশ আকারে পাওয়া যাবে, আর ln দুইটাতেই কমন বাদ যাবে, আর এখানে মাইনাস কমন নিলে মানে লিখতে সুবিধা হবে যে 1/T1 মাইনাস 1/T2। তাহলে এটা হয় যে ln k1 ডিভাইডেড বাই ln k2 সমান সমান মাইনাস EA বাই R 1/T1 মাইনাস 1/T2। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে এখানে E এর মান যেহেতু একটা শক্তি, তো শক্তি হিসাব করা হয় জুলে, সেই কারণে আমরা R এর মান নিব 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন R এর মান হচ্ছে যে ইউজ করা হয়, তো আমরা দুইটা ইউজ করি, তো একটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এখন খেয়াল রাখতে হবে যে যেখানে হচ্ছে যে লিটার অ্যাটমসফিয়ার মানে কেপি কেসি হিসাব করব, সেখানে আমরা 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ইউজ করব, আর শক্তি সম্পর্কিত কোনো ক্যালকুলেশন আসলে 8.314 জুল পার মোল পার কেলভিন হিসাব করব। আর এখানে হচ্ছে যে আর এর মান 8.314 এ জুল পার মোল পার কেলভিনে হিসাব করলে ই এর মান হচ্ছে যে জুলে আসবে। এটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোনো সময় কোয়েশ্চেনে কিলো জুলে দেওয়া থাকে ই এর মান, সেই জিনিসটা খেয়াল করতে হবে, নাহলে অঙ্ক ভুল হবে। আর এটার ভালো ডেফিনেশন হচ্ছে যে মোট অণুর মধ্যে যে সংখ্যক মানে মোট অণুর মধ্যে যেই ভগ্নাংশ সংখ্যক অণু সক্রিয় হয়েছে। তো এখন এইটা থেকে কয়েকটা মানে ম্যাথ আসে, সেটা হচ্ছে যে ইএ সমান সমান 55 কিলোজুল হলে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, আর ইএ যদি 86 কিলোজুল হয় তাহলে হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার 3 গুণ হয়। 55 কিলোজুল হলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাইজ করলে হার দ্বিগুণ হয়, আর ইএ সমান সমান 86 কিলোজুল হলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাইজ করলে হার 3 গুণ হয়। তো এখন এটার চেয়ে হচ্ছে যে বেশি হারও বাড়তে পারে। এখন হচ্ছে যে টেম্পারেচার রাইজ করলে বিক্রিয়ার হার বাড়বেই, এরকম একটা ব্যাপার। তো এখন হচ্ছে যে এটা ক্যালকুলেশন করে বের করা যায়, সেটা করা যায় হচ্ছে যে এইটা দেখে যে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। এখানে তুমি যদি বসাও যে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তাহলে এখানে মনে করো যে টি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসাবা,
মানে হচ্ছে যে ইয়া করে নিয়ে, কেলভিন করে নিয়ে, তাহলে হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ করলে e⁻−EA/RT যদি দেখো তাহলে হচ্ছে যে মানে এই ভগ্নাংশটা আসবে, একটাতে আসবে এবারে 1/2 এরকম আসবে, যেটার বাদে যে কে এর মান একটাতে আসবে, মানে একটা ফ্যাক্টর আসবে, মানে তারপরে হচ্ছে যে 10°C তাপমাত্রা রাইজ করলে আর একটা ফ্যাক্টর আসবে, দুটাতে ভাগ করলে দেখা যাবে যে দুই গুণ, কিংবা আর 86 কিলোজুল হলে দেখা যাবে যে হার 3 গুণ হচ্ছে। এখন তাপমাত্রা ছাড়াও হচ্ছে যে বিক্রিয়ার হার আরো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, সেটার মধ্যে একটা হচ্ছে ঘনমাত্রা। তো এখন ঘনমাত্রা মানে বিক্রিয়ার ক্রম রিলেটেড ব্যাপার, মানে ক্রম সম্পর্কে জানা দরকার। আর বিক্রিয়ার ক্রম পুরোটা একটা এক্সপেরিমেন্টাল জিনিস, মানে এক্সপেরিমেন্টাল ডাটা দেখে দেখে আমরা বিক্রিয়ার ক্রম বের করি, মানে এক্সপেরিমেন্ট করে আগে দেখি যে কোন মানে বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ চেঞ্জ করলে বিক্রিয়ার হারে কিরকম ইফেক্ট ফেলতেছে। এখন একটা ব্যাপার হচ্ছে যে মানে বিক্রিয়ার হার শুধুমাত্র নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপর, এখানে উৎপাদের ঘনমাত্রার কোনো বেল নাই, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, শুধুমাত্র নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপর। এখন বিক্রিয়া মাত্রই ঘনমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু কত ঘাতে নির্ভরশীল সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা হার বের করি, হার আর ঘনমাত্রার রিলেশন বের করি। এখন হচ্ছে যে একটা ম্যাথ দেখলে মেবি ক্লিয়ার হবে, যে 1 নাম্বার ম্যাথটা দেখো। এখন এখানে বলছে যে 2a থেকে b উৎপন্ন হচ্ছে, প্রথমে ছিল a 1.1 মোলার, b 0.1 মোলার, আদি হার ছিল 1.2 × 10⁻³ মোলার পার সেকেন্ড। তারপরের এক্সপেরিমেন্টাল রেজাল্ট হচ্ছে যে a 0.1 মোলার, b 0.2 মোলার, আদি হার 1.2 × 10⁻³ মোলার পার সেকেন্ড। তারপরটা 0.2, 0.1 আর 2.4 × 10⁻³ মোলার পার সেকেন্ড। এখানে বিক্রিয়ার ক্রম বের করতে বলছে। তো এখন প্রথমে ধরে নিব যে মানে একটা বিক্রিয়ার হারের সমীকরণ আমরা ধরে নেব, আমরা এখনো জানি না, সেটা বের করব। R = K × A⁴ b এর ঘনমাত্রার উপর পাওয়ার হচ্ছে y। এখন দেখো যে এখানে 3টা আননোন আছে, আমাদের ইকুয়েশন ছিল, আমাদের 3টা এক্সপেরিমেন্টাল ডাটা দেয়া আছে, এখানে আননোনও আছে 3টা। হার তো আমাদের এক্সপেরিমেন্টাল, প্রতি মুহূর্তে হার চেঞ্জ হচ্ছে। হার ধ্রুবক একটা আমাদের আননোন, এক্স একটা আননোন, ওয়াই একটা আননোন। আমাদের ডেটা দেয়া আছে 3টা, সমীকরণ আসবে 3টা, আননোনও আছে 3টা, তার মানে মান বের হবে। প্রথম সমীকরণ ফর্ম করা যায় 10⁻³ = k × 0.1 x 0.1 y, এটা 1 নম্বর সমীকরণ। এখন এই 3টা সমীকরণ থেকে আমাদের 3টা আননোনের মান বের করতে হবে, একটা k, একটা x, একটা y। এখন 1/2 করলে যেটা আসতেছে সেটা হচ্ছে যে 1 = 1/2 to the power y, মানে 2 to the power y = 1, অতএব y = log of 2/1, তার মানে 0। এখন এই রেজাল্টটা ডিনোট করতেছে যে y = 0, তার মানে হচ্ছে যে b এর ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভরশীল না। মানে আমরা প্রথমে ধরে নিব যে যতগুলো বিক্রিয়ক আছে সবার ঘনমাত্রার উপরই বিক্রিয়ার হার নির্ভরশীল, তারপরে আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে ডিসিশন নেব যে আসলে নির্ভরশীল ছিল কিনা, আর কত ঘাতের নির্ভরশীল সেটা ডিসিশন নেব। এখন 3/2 করে পাই যে 2 = 2 to the power x, তার মানে x = log of 2/2 মানে 1, তার মানে এটা ডিনোট করতেছে যে এর ঘনমাত্রার 1 ঘাতের উপর বিক্রিয়ার হার নির্ভরশীল। তার মানে এখানকার হারের মানে বিক্রিয়ার হারের সমীকরণ আসবে r = k × a, আর b এর ঘনমাত্রার উপর নির্ভরশীল না। এখন যেহেতু 3টা ইকুয়েশন ছিল, আমরা চাইলে k এর মানও বের করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র ক্রম বের করতে বলছে সেহেতু আমাদের k নির্ণয় করা দরকার পড়তেছে না। এখন যদি তোমাদেরকে যদি বলতো যে
আর এর সমীকরণ বের করো, তাহলে আমরা কে এর মান বের করে আর এটার সমীকরণ লিখতাম, কারণ কে হচ্ছে আননোন, মানে নোন থাকতো তখন যদি বের করা হতো। এখন এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে একটাকে স্থির ধরে অপরটার চেঞ্জ দেখবা। যে প্রথমে এ ছিল 0.1, বি ছিল 0.1, হার ছিল একটা, তারপরের এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে যে এ ছিল 0.1, বি ছিল 0.2, হার ওইটাই আছে। এটা ডিনোট করতেছে যে এ দেখো যে স্থির আছে আর বি দ্বিগুণ হয়েছে, কিন্তু আদি হার সেম। এটা ডিনোট করতেছে যে বি যতই দ্বিগুণ করো, যতই তিনগুণ করো, হারের উপর সেটা কোনো ইফেক্ট ফেলবে না, হার সেম। তার মানে বি এর ঘনমাত্রার উপর হার ডিপেন্ডেন্ট না। তারপর থার্ড এক্সপেরিমেন্টাল ডেটার ফার্স্ট এক্সপেরিমেন্টাল ডেটাটা খেয়াল করো, যে এ এর ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে আর বি এর ঘনমাত্রাটা ফিক্সড আছে। তো এখন এ এর ঘনমাত্রা যখন দ্বিগুণ হয়েছে, হারও যখন দ্বিগুণ হয়েছে, এটা ডিনোট করতেছে যে এ এর ঘনমাত্রার উপর মানে সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে। মানে বি সি রাখার পরও এ এর ঘনমাত্রা দ্বিগুণ করলে মানে হারও দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে এ এর ঘনমাত্রার সাথে সমানুপাতিক, এক ঘাতের উপর নির্ভরশীল। আর এটার ক্রম তো বুঝতে পারলে যে ওয়াই সমান সমান 0 আসলো আর এক্স সমান সমান আসলো 1। আর ক্রম বলতে বোঝায় যে এই এক্স প্লাস ওয়াই এর মান, মানে যতগুলো ঘাতের উপর নির্ভরশীল সেই ঘাতগুলো যোগ করলে যা হবে সেটা হবে ক্রমের রেজাল্ট। তাহলে এটার ক্রম সমান সমান 1 + 0 মানে 1। আচ্ছা, 2 নাম্বারটা নিচে করবা। তারপরে হচ্ছে যে আছে যে বিভিন্ন রকম বিক্রিয়ার ক্রম, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম পর্যন্ত পড়ায়। মানে অ্যাডমিশনে যে পড়াবে শূন্য ক্রম, দ্বিতীয় ক্রম আর দ্বিতীয় ক্রম পর্যন্ত পড়লে আনাফ। তো এখন ওইটার ইকুয়েশন বের করা যায় ইন্টিগ্রেশন থেকে। তো এখন ইন্টিগ্রেশন যদি শিখে থাকো তাহলে একা একা বের করতে পারবে। আমি শুধু তোমাদেরকে ইকুয়েশনগুলো লিখে দিব। ডেরিভেশন পার্ট যদি তুমি ইন্টিগ্রেশনের সূত্র জানো তাহলে এমনিতে পারবা ডিরাইভ করতে। এ থেকে মনে করো যে বি উৎপন্ন হচ্ছে টি সমান সমান 0 সেকেন্ডে। এখানে ধরো ছিল হচ্ছে যে এক্স, এখানে ছিল 0। টি সমান সমান এক্সপেক্টেড টাইমে, এক্সপেক্টেড সেকেন্ডে এ মাইনাস এক্স, আর এখানে তৈরি হলো এক্স। এখন এটা শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম। এখন শূন্য ক্রম মানে হচ্ছে যে তাপ ঘনমাত্রার উপরে নির্ভরশীল না, আর প্রথম ক্রম মানে ঘনমাত্রার এক ঘাতের উপর নির্ভরশীল, দ্বিতীয় ক্রম মানে 2 ঘাতের উপর নির্ভরশীল, এরকম। তা এখন ইকুয়েশন লিখলে dc/dt সমান সমান কে c⁴ মাইনাস dc/dt সমান সমান কে c⁴ মাইনাস dc/dt কে c² এটা মাইনাস dc/dt সমান সমান কে c³। তাহলে এখানে তোমাদের যদি ইন্টিগ্রেশন করতে হলে যে সি এর ফ্যাক্টরটাকে এই পাশে আনবা, তো এটাতে তো c⁴ মানে 1 হয়ে যাবে। তার মানে মাইনাস, প্রথমে ছিল কত দেখো যে এ ছিল, এ থেকে এ মাইনাস এক্স হয়েছে। তো এখন ইন্টিগ্রেশন করবো যে এ থেকে এ মাইনাস এক্স পর্যন্ত উঠবো, ডিসি থাকবে সমান সমান কে ডিটি 0 থেকে টি সেকেন্ড পর্যন্ত। এটার রেজাল্ট এটা তো হচ্ছে যে c⁴। এখন ইন্টিগ্রেশনের সূত্র বুঝলে যদি এটা বুঝবা, এটা এক্সপ্যান্ড করলে আসবে এরকম যে এক্স সমান সমান কে টি, এখান থেকে কে এর ইকুয়েশন আসবে x/t। একইভাবে এটাতে সি এই পাশে নিয়ে আসবা, মাইনাস 1/c ডিসি সমান সমান কে ডিটি। এখানে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে। এখন সেখান থেকে কে এর মান বের হবে 1/t। এটা ইন্টিগ্রেশন আমার চেয়ে ভালো পাচ্ছ, যদি তোমরা হচ্ছে যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো জানো। এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, যদি ইন্টিগ্রেশন পারো তাহলে টাইম নিতে পারবা। ln of a divided by a minus x এখানে আসবে। আচ্ছা, এখানে লিমিট লিখে দিয়ে বুঝতে সুবিধা হবে। a থেকে a minus x পর্যন্ত, a থেকে a minus x মাইনাস 1/c² dc
কে ডিটি 0 থেকে t সেকেন্ড পর্যন্ত। এখান থেকে কে এর ইকুয়েশন আসবে 1/t x ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস x। এখানেও তাই, যে মাইনাস a থেকে a মাইনাস x পর্যন্ত ইন্টিগ্রেশন c টু দি পাওয়ার মাইনাস 3 dc কে ডিটি 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন k এর মান আসবে 1/2t a মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 2। এখন ইন্টিগ্রেশন যদি না পারো তাহলে এই সূত্রগুলো মুখস্থ করে রাখবা, মানে মুখস্থ করাটাই বেটার, তার কারণ পরীক্ষা হলে যে এগুলো ডিরাইভ করে বের করার চেয়ে মুখস্থ করে বারবার ডিরাইভ করতে করতে মুখস্থ করে ফেলা বেটার। তৃতীয় ক্রম লাগে না, যদি লাগে তাহলে হচ্ছে ওইটা মুখস্থ করার দরকার নেই, ওটা ডিরাইভ করলে হবে, একটু বেশি আসবে না। এখন হচ্ছে যে এই ইকুয়েশনগুলো থেকে আমরা হচ্ছে যে কে এর একক বের করতে পারবো। কে এর একক অনেক কাজে লাগে, যে মাঝে মাঝে ম্যাথে দেওয়া থাকে, ম্যাথে মানে প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম সেটা বলে দেওয়া থাকে না, শুধুমাত্র লেখা থাকে যে মানে কে এর মান দেওয়া থাকে, কে এর মান থেকে কে এর এককটা দেখে বুঝতে পারবো যে তুমি কোন ক্রমের বিক্রিয়া। এখন হচ্ছে যে দেখো যে এইটা থেকে দেখো যে কে এর মানটা, কে এর একক কি আসবে। তো এই রাশিটার একক হচ্ছে যে তোমার কি মোলার পার সেকেন্ড। এখান থেকে এই পাশে একটা, এই জায়গায় কি থাকতেছে বারবার, এখানে থাকতেছে শূন্য ক্রমের ক্ষেত্রে c টু দি পাওয়ার 0, প্রথম ক্রমের ক্ষেত্রে c টু দি পাওয়ার 1, দ্বিতীয় ক্রমে c স্কয়ার। তার মানে এখানে c এর উপর যাচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম, মানে যত ঘাতে নির্ভরশীল সেটা, মানে এখানে c টু দি পাওয়ার n, nটা হচ্ছে কত ক্রম সেটা। তাহলে এখানে হচ্ছে যে c টু দি পাওয়ার 0 আছে, এই পাশে আনলে 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার n হবে, যে c টু দি পাওয়ার n যদি ওখানে মানে নর্মালাইজ করে চিন্তা করতে তিনটার ক্ষেত্রেই, তাহলে এখানে আছে c টু দি পাওয়ার n, এই পাশে আসলে c টু দি পাওয়ার মানে এই পাশে আসে মানে হরে আসে c টু দি পাওয়ার n, সেখান থেকে এইটার একক আসবে মোলার টু দি পাওয়ার মাইনাস n। তার মানে এইখান থেকে দেখতে পারবা যে কে এর একক কি হবে, মানে কে এর একক হবে যে তোমার এটা কে সমান 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার n, আর এই পাশে আসে যে তোমার মাইনাস dc বাই dt। তাহলে এখান থেকে কে এর একক আসতেছে মোলার টু দি পাওয়ার 1 মাইনাস n পার সেকেন্ড। আর n যেখানে হচ্ছে বিক্রিয়ার ক্রম, শূন্য ক্রমের ক্ষেত্রে এটা আসবে যে তোমার শূন্য ক্রমের ক্ষেত্রে তো c টু দি পাওয়ার 0, তার মানে ওটা 1 হয়ে যায়, তাহলে এটা আসবে মোলার পার সেকেন্ড। প্রথম ক্রমের ক্ষেত্রে দুই পাশে c ওটা ক্যান্সেল হয়ে যায়, তার মানে শুধু পার সেকেন্ড। এটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে মোল পার লিটার ইনভার্স পার সেকেন্ড। আর তৃতীয় ক্রমেরটা দেখাচ্ছি, লিখে দিলে সুবিধা হবে। মোল পার লিটার, এখানে ছিল কিউব, সেটা একটা c দিয়ে কাটলে হবে -2 পার সেকেন্ড। দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে মোল পার লিটার -1 পার সেকেন্ড। প্রথম ক্রমের ক্ষেত্রে শুধু পার সেকেন্ড, কারণ দুই পাশে কাটে যায়, পার সেকেন্ড। আর শূন্য ক্রমের ক্ষেত্রে হচ্ছে তোমার মোল পার লিটার পার সেকেন্ড। এখন এই জিনিসগুলো মনে রাখিও যে এটা হচ্ছে যে কে এর সূত্র, বিভিন্ন রকম ক্রমের বিক্রিয়ার জন্য এগুলো কে এর সূত্র, আর হচ্ছে যে এটা কে এর একক। ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে যে প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম এগুলো বলে দেওয়া থাকবে না, একক দেখে বুঝতে হবে যে কোন ক্রমের বিক্রিয়া। এখন ক্রম যদি বুঝে থাকো, তারপরে আসে যে অর্ধায়ু হচ্ছে যে এগুলো দিয়ে বের করা যায়। অর্ধায়ু বের করার নিয়ম হচ্ছে যে করবা যে x = a/2 থাকে, সেখানে অর্ধায়ু মানে বলতে বোঝায় যে মানে যে সময়ে মোট বিক্রিয়কের মধ্যেকার অর্ধেক বিক্রিয়ক বিক্রিয়া করে ফেলে। তো এখন আমরা প্রথমে ধরে নিছি যে প্রথমে বিক্রিয়কের পরিমাণ থাকে a, সেখান থেকে x পরিমাণ বিক্রিয়া করে ফেললো। তো এখন অর্ধায়ু বের করার নিয়ম হচ্ছে যে x এর পরিমাণ ধরবা শুধুমাত্র a/2, এইটাই। এখন x এর পরিমাণ সবগুলোতে a/2 বসালে আমরা t এর যে মান পাবো সেটা হবে অর্ধায়ু। প্রত্যেকটা ইকুয়েশনে শুধুমাত্র x এর মান বসাবে a/2, সেখান থেকে দেখবা যে ম্যানিপুলেট করলে t এর মান বের হবে, সেই t এর মানগুলো হবে a/2, মানে কি বলে যে হাফ লাইফ, মানে অর্ধায়ু। অর্ধায়ুর সূত্রগুলো আসবে এরকম: অর্ধায়ু t হাফ, এটা বের করার নিয়ম হচ্ছে যে a মানে x ধরবা,
এক্স ধরবা a/2। এখন ওই ইকুয়েশনগুলোতে শুধু বসালে আসবে, তাই আমি শুধুমাত্র মানে ইকুয়েশনগুলো লিখে দিচ্ছি হাফ লাইফের। যে t½ 0th অর্ডারের জন্য আসবে 1/k ইন্টু a/2। ফার্স্ট অর্ডারের জন্য আসবে t½ সমান সমান 1/k ln2। সেকেন্ড অর্ডারের জন্য t½ 1/ak। আচ্ছা, থার্ড অর্ডারের জন্য t½ লাগবে না, মানে ওখানে বসালেই পাবা। তো থার্ড অর্ডারের জন্য তো লাগে না, সেহেতু লিখে দিলাম না। মানে আর হচ্ছে যে আরেকটা ব্যাপার, যে একটা বিক্রিয়ার অনেকগুলো অধ্যায় থাকে, হাফ লাইফ 1, হাফ লাইফ 2। মানে যে সময় অর্ধেক বিক্রিয়া করে ফেলে সেটা হচ্ছে যে হাফ লাইফ 1, সে যেই সময় 1/4 বিক্রিয়া করে ফেলে সেটা হচ্ছে হাফ লাইফ 2। মানে প্রত্যেকবার হাফ লাইফ চেঞ্জ হয়। এখন হাফ লাইফের মান প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হয়, যে হাফ লাইফ 1, হাফ লাইফ 2 আলাদা হবে নাকি একই হবে সেটা ক্রমের উপর নির্ভর করতেছে। সেটা হচ্ছে যে আর হচ্ছে যে হাফ লাইফ থেকে তোমরা বের করতে পারবা, যে মানে কনসেন্ট্রেশন ভার্সেস টি এর টাইম প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে। এখন 0th অর্ডারের জন্য প্রথমে হচ্ছে যে গ্রাফ দেখো। 0th অর্ডারের জন্য t½ আসছিল 1/k a/2। এখন k তো ধ্রুবক, আর a প্রত্যেকবারে চেঞ্জ হবে। প্রথমে বিক্রিয়া শুরুতে a ছিল যে প্রথমে ইনিশিয়াল পরিমাণ, প্রথম হাফ লাইফ শেষ হয়ে গেলে এর মান আসবে 1/2, দ্বিতীয় হাফ লাইফ শেষ হয়ে গেলে আসবে 1/4, এরকম করে চলতে থাকবে। তো এখন এটা দেখা যাচ্ছে যে এই দুটাই হচ্ছে যে ধ্রুবক, আর a শুধুমাত্র যে পরিবর্তনশীল। তার মানে t½ সমানুপাতিক a, মানে t½ ধীরে ধীরে কমতেছে। বিক্রিয়কের পরিমাণ কমার সাথে সাথে t½ কমতেছে। এটার যদি গ্রাফ আঁকাই তাহলে আসবে যে a প্রথমে ছিল, মনে করো যে a/2 হলো, এখানে ধরলাম হাফ লাইফ 1, এইরকম পয়েন্টে আসবে, প্রথম পয়েন্ট পাবো। এরপরে এর পরিমাণ যখন তারপরে অর্ধেক হয়ে যাবে, মানে a/4 হয়ে যাবে, তখন হাফ লাইফটা অর্ধেক হয়ে যাবে। তার মানে নেক্সট হাফ লাইফ হবে এরকম এই পরিমাণ, যখন a/4 আসতেছে। এটা হাফ লাইফ 2। এরপরে হাফ লাইফ মানে এরপরে এটার অর্ধেক হবে হাফ লাইফ 3। এটা আঁকালে আসলে ইজিবিজি হবে, না আঁকানোই ভালো। এখন এখানে দেখতে পাচ্ছ যে হাফ লাইফ ধীরে ধীরে কমতেছে, কমতে 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 একসময় 0 হয়ে যাবে। সেই কারণে বলা হয় যে শূন্যক্রমের বিক্রিয়া সবসময় শেষ হয়। তার কারণে এটা একটা এন্ডিং পয়েন্ট পাওয়া যায়, টি একসময় শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র শূন্যক্রমের বিক্রিয়াই হচ্ছে যে শেষ হয়, মানে ভুল করে বলছি, যে শূন্যক্রমের বিক্রিয়া সবসময় এন্ডিং পয়েন্ট পাওয়া যায়, তার মানে শূন্যক্রমের বিক্রিয়া শেষ হয়, কারণ হাফ লাইফ ধীরে ধীরে কমতে থাকে, মানে বিক্রিয়কের সাথে হাফ লাইফ কমে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে t½ আসে তোমার 1/k ln2। এখানে দেখতে পাচ্ছ যে পুরো জিনিসটাই হচ্ছে যে কনস্ট্যান্ট, তার মানে বিক্রিয়কের পরিমাণের উপর t½ নির্ভর করে না, পুরোটা সময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এটার গ্রাফ আঁকালে হবে এরকম, যে এটা হবে হাফ লাইফ 1, হাফ লাইফ 2, হাফ লাইফ 3। এটা মনে করো ধরো a/2 হলো, এরপর a/4 হলো, a/8 হইলো। এখানে দেখতে পাচ্ছ যে এটা চলতেই থাকবে, পরের হাফ লাইফ হবে এখানে, তারপরে হাফ লাইফ হবে এখানে, এটা চলতেই থাকবে, মানে কখনোই শেষ হবে না। মানে বিক্রিয়কের পরিমাণ যেরকম শেষ হবে না, হাফ লাইফও সেরকম শেষ হবে না, এটা কখনোই এক্স অক্ষকে টাচ করতে পারবে না, এইরকম হয়ে চলতে থাকবে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে তোমাদের t½ এর সূত্র ছিল 1/k ইন্টু 1/a, তার মানে 1/ak। এখানে আবার দেখা যাচ্ছে যে কে হচ্ছে কনস্ট্যান্ট, আর এ হচ্ছে যে এর উপর রিভার্সলি প্রপোর্শনাল। তার মানে এ যখন কমতিছে তখন t½ ধীরে ধীরে বাড়তিছে। তার মানে প্রথমে যদি 10 সেকেন্ড থাকে, পরের সময় পরে পরে আরো বাড়বে, তার কারণ বিক্রিয়কের পরিমাণ ধীরে ধীরে কমতিছে, আর এটার উপর ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে প্রথম হাফ লাইফ যদি হয় এখানে, পরের হাফ লাইফ হবে আরো বড়, তারপরের হাফ লাইফ হবে আরো বড়, হাফ লাইফ 3, এরকম করে। মানে এটা আরো এক্স অক্ষের আরো উপর দিয়ে যাবে, এটা যেরকম উপর দিয়ে যাচ্ছিল এর চেয়ে আরো উপর দিয়ে যাবে এটা।
মানে কারণ প্রত্যেকবারে কমতেছে, প্রত্যেকবারে এ কমতেছে আর হাফ লাইফ তত তত দূরে যাচ্ছে। তার মানে এটা হবে এরকম, এটা আরো উপর দিয়ে যাবে। এখন এই লেখ থেকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জিরোথ অর্ডারের রিয়াকশনই শেষ হয়, আর ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের রিয়াকশন কখনো শেষ হয় না, মানে এক্স অক্ষকে এখনো রাজ করে না, মানে অসীম সময় ধরে চলতে থাকবে। এখন এটা হচ্ছে যে ছিল সি ভার্সেস টি এর গ্রাফ। এখন তোমাদের সি ভার্সেস টি এর গ্রাফও আসতে পারে, আবার আর ভার্সেস টি এর গ্রাফও আসতে পারে। আর ভার্সেস টি এর গ্রাফের তো সোজা, যে তোমাদের শুধুমাত্র জিরোথ অর্ডারের ক্ষেত্রে আর সমান সমান কে সি টু দি পাওয়ার 0, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কে সি টু দি পাওয়ার 1, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কে সি স্কোয়ার, কে সি কিউব, থার্ড অর্ডারের ক্ষেত্রে। তার মানে এটার গ্রাফ সিম্পলি হবে এরকম। এটা তো 1 হয়ে গেল, তার মানে এটা হচ্ছে যে ধ্রুবক, তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটা হবে জিরোথ অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডারের জন্য হচ্ছে যে সি এর এক ঘাতের উপর নির্ভরশীল, মানে ওয়াই সমান সমান ওয়াই ইকুয়ালস টু এম এক্স সরলরেখা এইরকম। তারপরে হচ্ছে যে সি স্কোয়ার, এটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার গেল, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, আর আরো আরো খারাপ হবে যে তোমার থার্ড অর্ডার। এটা হচ্ছে যে তোমার রেড ভার্সেস টি এর গ্রাফ। এটা গেল যে সি ভার্সেস টি আর রেড ভার্সেস টি এর গ্রাফ। এখন এটার কয়টা ম্যাথ আছে, যে 4 নম্বর ম্যাথে বলছে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক দেয়া আছে, আর প্রাথমিক ঘনমাত্রা দেয়া আছে। এতে চাইছে যে বিক্রিয়ার শুরুর হার কত, বিতে চাইছে 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা কত হবে, সিতে চাইছে কত সময় পরে ঘনমাত্রা 0.4 মোলার হবে। তো এখন এইগুলো অঙ্কগুলো বেশি টাফ না, যে তোমাদের হলে সূত্র সূত্র মনে রাখলে অঙ্কগুলো করা সম্ভব। এখন এই নাম্বারটা যদি দেখি, তাহলে আমাদের প্রথম ক্রমের ক্ষেত্রে আমরা সমীকরণ জানি যে কে আর সমান সমান কে সি টু দি পাওয়ার 1, আর কে সি টু দি পাওয়ার 1। এখন হার ধ্রুবক দেয়া আছে, সি এর মান দেয়া আছে ওই সময়ে, প্রথম ক্রম বিক্রিয়া বলছে, তার মানে কে এর মান খালি বসাবা 6.3 10 টু দি পাওয়ার -3, গুণন সি এর মান ছিল 0.8। এখান থেকে রেজাল্ট পাবা, রেজাল্ট ক্যালকুলেশন করে রাখছি আমি, 5.04 10 টু দি পাওয়ার -3 মোলার পার সেকেন্ড। বি নাম্বারটা দেখো, যে তোমার বলছে যে 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা কত হবে। এখন এটার ক্ষেত্রে হচ্ছে যে কে এর যে ইকুয়েশনটা আমরা ইন্টিগ্রেশন করে বের করলাম, সেই ইকুয়েশনটা কাজে লাগাতে হবে। এখন এই জন্য বলছিলাম যে ইকুয়েশনগুলো মনে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে করে ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। বি এর মান কে 1/t ln of a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তার মানে এটা তো ছিল কি, যে প্রথমে টি সমান সমান 0 সেকেন্ডে এ এর ঘনমাত্রা, মানে এ থেকে বি উৎপন্নের বিক্রিয়ায়, মানে এরকম ছিল, এ থেকে বি উৎপন্নের বিক্রিয়া প্রথমে ছিল এ 0, আর তোমার যেই টাইমে যাচ্ছে সেই সময়কার এ মাইনাস এক্স আর এক্স। তার মানে এটা ছিল আমাদের এর প্রারম্ভিক ঘনমাত্রা, এটা হচ্ছে যে যেই সময় যাচ্ছে ডিজায়ার সেকেন্ডের ঘনমাত্রা এর। তার মানে এটা হলো সি নট, এটা সি। এটা লিখলে তোমার অঙ্ক বুঝতে সুবিধা হবে মেনলি। 1/t ln of c নট বাই সি, এটাকে ম্যানিপুলেট করলে আসবে তোমার সি সমান সমান সি নট ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার কেটি। এখন এখানে যদি মান বসালে খালি সিম্পলি হয়ে যাবে 0.8 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 6.3 10 টু দি পাওয়ার -3 গুণন 5, ক্যালকুলেশন করলে আসবে 0.775 মোলার। তাহলে আসলে বোঝার কিছু নাই, খালি সূত্রটা মনে রাখলে, মানে মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই জন্য সূত্রগুলো মনে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। সি নাম্বার দেখো, সি নাম্বারে চাইছে হচ্ছে যে তোমার কত সময় পরে ঘনমাত্রা 0.4 ml হবে। তার মানে এখানে যে আমরা বলছিলাম যে সি নট আর সি, সেই সিটা বলতেছে যে 0.4 ml হবে। এখন ওই ইকুয়েশনটা আবার লেখো, 1/t ln of c নট বাই সি, টিটাকে এই পাশে পার করে দিলাম, 1/t ln of, আচ্ছা 1/k c নট বাই সি, 6.3 10 to the power -3 গুণন ln of 0.8 divided by 0.2
সমান সমান 220.046 সেকেন্ড। জাস্ট ক্যালকুলেশন করলে মান বের হবে, টিটাই চাইছে। এখন সমীকরণটাকে একটু ম্যানিপুলেট করলেই তোমার টি এর মান বের হবে, যে টি এর ইকুয়েশন পাবা। তারপরে তোমরা হচ্ছে যে 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথে বলছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায় দেওয়া আছে 400 সেকেন্ড। প্রথমে বলছে যে এই নাম্বারে কত সময় পরে বিক্রিয়কের 1/8 অংশ অবশিষ্ট থাকবে। দ্বিতীয়টাতে বলছে যে কত সময় পরে বিক্রিয়কের 87.5% উৎপাদে পরিণত হবে। এখন 5-এর এই নাম্বারটা দেখো যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ আমরা জানছিলাম যে T½ সমান সমান ln2/k, তার মানে ওটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মান। তার মানে প্রথম ক্রম বিক্রিয়া যতই সামনের দিকে যাক বিক্রিয়কের ঘনমাত্রার উপর হাফ লাইফ নির্ভরশীল হবে না, তার মানে সবসময় হাফ লাইফ একই। এখন এখানে বলছে যে কখন হচ্ছে যে বিক্রিয়কের 1/8 অংশ অবশিষ্ট থাকবে, তার মানে 1/8 অংশ মানে বাকিটা বিক্রিয়ক করে ফেলছে, এখন 1/8 অংশ কতক্ষণে অবশিষ্ট থাকবে সেটা। প্রথমে ছিল 1, সেখান থেকে হাফ লাইফ পার হয়ে হইলো 1/2, হাফ লাইফ পার হয়ে হইলো 1/4, আর একটা হাফ লাইফ পার হয়ে হবে 1/8। প্রথমটাতে ছিল 400 সেকেন্ড, তারপরে আবার 400 সেকেন্ড, 400 সেকেন্ড, তার মানে কতগুলো হইলো দেখো যে তিনটা হাফ লাইফ পার হয়েছে, তার মানে 3 4 12, মানে লাগবে 1200 সেকেন্ড। বি নাম্বারটাতে বলছে যে তোমাদের যে কত সময় পরে বিক্রিয়কের 87.5% উৎপাদে পরিণত হবে। এখন 87.5% উৎপাদে পরিণত হয়েছে, মানে 100 থেকে বাকি যতটুকু আছে সেইটুকু বিক্রিয়ক এখনো বেঁচে আছে। এখন ওইটা বের করবে যে কতখানি বেঁচে আছে, যে 100 মাইনাস 87.5% সমান সমান 12.5%। এই অনুপাতটা ক্যালকুলেটরে হিসাব করলে পাবা 1/8। তার মানে ওই অঙ্ক আর এই অঙ্ক সেমই। তার মানে হচ্ছে যে প্রথম থেকে 1 থেকে 1/8 হতে কি সময় আছে সেটা বের করতে হবে, করেই রাখছি, সেটা লিখে দিলাম একবারে যে 1200 সেকেন্ড। আচ্ছা, এরপরে কতগুলো থিওরি আছে, যে উভমুখী বিক্রিয়ার থিওরি, সাম্যাঙ্ক রিলেটেড। এখন পৃথিবীর সব বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়ারই হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়া চলার সাথে সাথে পশ্চাৎমুখী বিক্রিয়া চলতে থাকে। যেগুলোকে আমরা এতদিন হচ্ছে যে একমুখী বিক্রিয়া বলে জেনে আসছি, সেগুলোর হচ্ছে যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার খুবই ক্ষুদ্র হয়, সেই কারণে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়াটা দেখতে পাই না। তার মানে এই না যে বিক্রিয়াটা হচ্ছে না। দুনিয়ার প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া, যেটা আমরা রেজাল্ট দেখতে পাই সেটা আসলে একটা সাম্যাবস্থা। এখন একটা সাম্যাঙ্ক বের করার, যে সাম্যাঙ্কটা কই থেকে আসে সেটা বের করার জন্য একটা এটা দেখো, যে প্রথমে তো বলছিলাম যে বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন আমাদের সাম্যাবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যখন দুইটা বিক্রিয়ারই হার সমান, মানে ফরওয়ার্ড রিয়াকশনের হার আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার সমান, তার মানে RF সমান সমান হবে RB। এখানে যদি দেখি যে এখন হচ্ছে যে বিক্রিয়ার ক্রম, মানে যদি আমাদের বিক্রিয়ার ক্রম জানা না থাকে, মানে এক্সপেরিমেন্টের রেজাল্ট আমাদেরকে দেয়নি, তখন আমরা ধরে নিব যে বিক্রিয়ার ক্রমের সাথে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, তার মানে সমানুপাতিক হারে চেঞ্জ হয়। মানে হচ্ছে যে ঘনমাত্রা যদি তোমার মানে দ্বিগুণ হয় তাহলে বিক্রিয়ার রেট দ্বিগুণ হবে, এরকম। KF ইন্টু A সমান সমান KB ইন্টু B। এটা ফরওয়ার্ড রিয়াকশনের তোমার হার ধ্রুবক, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার ধ্রুবক। এখন KF বাই KB সমান সমান B বাই A। এই যে দেখতেছো যে KF বাই KB দুইটা ধ্রুবকের ভাগফল মানে অনুপাত, এইটা নতুন একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় যে তোমাদের সাম্য ধ্রুবক, KP/KC যেটা থেকে ক্যালকুলেট করো সেটা সাম্য ধ্রুবক, সাধ্রুব। এই সাম্য ধ্রুবককে লেখা হয়েছে তোমাদের ওই তো যে উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর, সাম্য ধ্রুবকের মানে সংজ্ঞা, সেটা আসে আসলে ওইখান থেকে। এখন তোমাদের বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ না দেওয়া থাকে, ওইটাও দেওয়া থাকতে পারে, যে ফরওয়ার্ড রিয়াকশনের তোমার হার ধ্রুবক আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার ধ্রুবক, অনুপাত বের করে জাস্ট KP/KC এর মান বের করবো। সাম্য ধ্রুবক সমান সমান উৎপাদ বাই বিক্রিয়ক। এখন এখানে উৎপাদ বাই বিক্রিয়ক বলতে বোঝাচ্ছে যে তোমাদের উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। এখন
সক্রিয় ভর বলতে কি বোঝায় সেটা একটা চিন্তা করার বিষয়, যে সক্রিয় ভর বলতে বোঝায় যে যেই ম্যাটারটা যেখানে কাজ করতেছে। এখন কোনো একটা তুমি ভর পরিমাণ করতেছো, সেখানে হবে যে পদার্থের পরিমাণটা হচ্ছে সক্রিয় সক্রিয় জিনিস, মানে আমাদের ক্যালকুলেশন করতে যেই রাশিটা দরকার হচ্ছে। এখন সাম্যধ্রুবকের ক্ষেত্রে উৎপাদ বা বিক্রিয়ক লিখছি। তো এখানে সাম্যধ্রুবকের যখন ক্যালকুলেশন করবো তখন কেপিকেসি লাগে। তো হচ্ছে যে কেপিকেসি এর ক্ষেত্রে মানে ম্যাটার হচ্ছে যে পদার্থের পরিমাণটা। এখন যখন কেসি ক্যালকুলেশন করবো তখন দেখবো যে মোল পার লিটার, মানে কি পরিমাণ পদার্থ উপস্থিত আছে, কত মোল পদার্থ উপস্থিত আছে উৎপাদ হিসেবে বা বিক্রিয়ক হিসেবে। আবার যখন কেপি হিসাব করবো তখন পার্শিয়াল প্রেশার তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটাই যে তোমার সক্রিয় ভর কোনটার ক্ষেত্রে কি বোঝায় এটা মনে রাখিও, এটা অনেক ইম্পর্টেন্ট। সঞ্জিতের বই দেখবে যে অনেকগুলো অঙ্ক আছে, যে সক্রিয় ভর কোনোটাতে তোমার হচ্ছে যে ইকুয়েশন দেওয়া আছে, তো পাশে দেখবে যে গ্যাস লেখা আছে বা অ্যাকুয়াস লেখা আছে, কোনোটাতে লিকুইড লেখা আছে। তো সেগুলোর ক্ষেত্রে সক্রিয় ভর এই নিয়মটা দিয়ে করবা, যে অ্যাকুয়াস যদি লেখা থাকে তার মানে জলীয় দ্রবণে আছে, সেটার ক্ষেত্রে নিবা মোলার ঘনমাত্রা, মোল পার লিটার। গ্যাস যদি লেখা থাকে সেটার মানে নিবা হচ্ছে যে পার্শিয়াল প্রেশার, এটিএমে যেটা আসে পিপি, পার্শিয়াল প্রেশার। আর যদি তোমাদের হচ্ছে যে লিকুইড হিসেবে থাকে, লিকুইড হইলে 1, সলিড হলে 1। এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, যে লিকুইড হইলে 1 আর সলিড হইলে 1। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম আমরা খেয়াল করি না যে কোনটার পাশে লিকুইড আর কোনটার নিচে সলিড লেখা থাকে। এগুলোকে মানে ডিরেক্ট 1 ধরে নিবা যে কোনো কেপিকেসি রিলেটেড বা কিউসি রিলেটেড অঙ্কের ক্ষেত্রে। এখন পার্শিয়াল প্রেশারের হচ্ছে যে সূত্রটা তোমাদের হয়তো পরিবেশ রসায়নে আছে, পরিবেশ রসায়ন যদি পড়ে থাকো তাহলে ভালো, যে পার্শিয়াল প্রেশার সমান সমান যদি মনে করো যে এ আর বি একটা পাত্রের মধ্যে আছে, এখানে এ এর পার্শিয়াল প্রেশার হবে NA ডিভাইডেড বাই NA প্লাস NB গুণন টোটাল প্রেশার, এই পাত্রে যতটুকু প্রেশার আছে ততটুকু। কে এর কতগুলো গ্রাফ আছে, যে তোমার কে সমান সমান উৎপাদ বাই বিক্রিয়ক বোঝায়। তো এখন উৎপাদ আর বিক্রিয়কের তোমার অ্যামাউন্টের উপর নির্ভর করে কতগুলো গ্রাফ হয়। এটা মনে করো যে তোমার সি ভার্সেস টি এর গ্রাফ। যেই সময় থেকে এটা মনে করো যে দেখাচ্ছে যে বিক্রিয়কের পরিমাণ প্রথমে হাইয়েস্ট ছিল, ধীরে ধীরে কমতেছে। আর এটা মনে করো যে উৎপাদ প্রথমে একদম শূন্য ছিল, সেখান থেকে ধীরে ধীরে বাড়তেছে। এই ইকুয়েশন থেকে বোঝা যায় যে তোমার সাম্যাবস্থায়, এটা হচ্ছে তোমার সাম্যাবস্থা যখন থেকে দুটো পরিমাণে সেম হয়ে গেছে, মানে এটাতে দেখা যায় যে সাম্যাবস্থায় যে উৎপাদ তোমার বিক্রিয়কের চেয়ে কম, তার মানে কে সমান সমান লবে আছে তোমার ছোট সংখ্যা, হরে আছে বড় সংখ্যা, তার মানে কে লেস দ্যান 1। যদি গ্রাফটা হইতো এরকম যে এটা নিচ দিয়ে যায় তো এটা উপর দিয়ে যায়, তো এটা থেকে সাম্যাবস্থা দেখা যাচ্ছে উৎপাদ সাম্যাবস্থায় বিক্রিয়কের চেয়ে বেশি, তার মানে এটার কে গ্রেটার দ্যান 1, তার মানে হচ্ছে যে লবে বড় সংখ্যা আছে। আর দুটো যদি সমান হয়ে যায়, এটা খুবই রেয়ার কেস, আমরা ম্যাক্সিমাম সময় সাম্যাবস্থা বলতে বোঝাই যে এটাই, কিন্তু এটা না। এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে এটা সবসময় সাম্যাবস্থা সেটা না, এটা সবচেয়ে রেয়ার কেস। এটাতে বিক্রিয়ক আর উৎপাদ দুটোই সমান হয়ে যায়, এটার ক্ষেত্রে কে এর মান হচ্ছে 1। এরপরে কে এর কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো অঙ্ক করতে কাজে লাগবে, সেই বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি। এক হচ্ছে যে তোমার বিক্রিয়া উল্টালে কে এর মানও উল্টা হয়ে যায়, যেরকম মানে বিক্রিয়া উল্টালে কে এর মান উল্টা। এ থেকে বি উৎপন্নের বিক্রিয়ার সাম্যধ্রুবক যদি হয় কে, তাহলে বি থেকে এ উৎপন্নের বিক্রিয়ার সাম্যধ্রুবক হবে 1/k। 2 নাম্বার, যদি তুমি কোনো একটা সহগ দিয়ে গুণ দাও, মানে এখানে 2 দিয়ে গুণ দিলে এখানে 2 দিয়ে গুণ দিলা, বা এখানে n দিয়ে গুণ দিলে এখানে n দিয়ে গুণ দিলা, যেই সহগ দিয়ে গুণ দিবা সেটা হচ্ছে যে তোমার কে এর পাওয়ার হিসেবে চলে যাবে। এ থেকে বি উৎপন্নের বিক্রিয়ায় সাম্যধ্রুবক যদি হয় কে, তাহলে এন এ থেকে এন বি, যদি ইকুয়েশনটা এভাবে লেখা হয় তাহলে
সামুদ্রিক হবে k⁴n। 3 নাম্বার রিলেশন হচ্ছে যে তোমাদের দুইটা বিক্রিয়াকে যোগ করে যদি তৃতীয় বিক্রিয়া পাওয়া যায় তাহলে প্রথম দুইটা বিক্রিয়ার সামুদ্রিকের গুণফল হবে তৃতীয় বিক্রিয়ার সামুদ্রিক। তৃতীয় বিক্রিয়ার সামুদ্রিক। প্রথম দুটোর গুণফল। এটাই উদাহরণ হচ্ছে যে এ থেকে বি এর বিক্রিয়া মনে করো সামুদ্রিক হলো k1, আবার বি থেকে সি এটার সামুদ্রিক হলো k2। দুইটাকে যোগ করলে দেখতে পাচ্ছ যে এখানে আসলে এ থেকে সি উৎপন্নের বিক্রিয়া হয়েছে। এখন এই দুটো বিক্রিয়াকে যোগ করে যেহেতু তৃতীয় বিক্রিয়া পাওয়া যাচ্ছে এটা সামুদ্রিক হবে k1 গুণন k2। এটা আসলে খুবই বেসিক মনে করার দেওয়ার জন্য, শুধু k1 গুণন k2। এখন কেপি থেকে কেসিতে কনভার্ট করা যায়, সেটার সূত্র মনে রাখলে যে কেপি সমান সমান কেসি ইন্টু RT⁴ n। এটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কনভার্সন করার দরকার হবে। ডেল্টা এন হচ্ছে যে তোমাদের উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল্টা এনের সূত্র তো আরো বেসিক, মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে একক হচ্ছে যে কেপি এর একক তো জানোই যে ATM⁴ আর কেসি এর একক হচ্ছে যে মোল পার লিটার⁴ n। আর এই কনভার্সন শুধু করা যাবে তখনই যখন তোমাদের রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট সবাই গ্যাস, তখন শুধুমাত্র এটা প্রযোজ্য। তার কারণ পার্শিয়াল প্রেশার কখনোই তোমাদের অ্যাকুয়াস মিডিয়ামের হয় না, সবসময় গ্যাসের হয়। আচ্ছা, ভুল করে বলছিলাম যে ডেল্টা এন মানে হচ্ছে যে বিক্রিয়ক মাইনাস উৎপাদ, সেটা না, হচ্ছে যে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখন সামুদ্রিকের নির্ভরশীলতা। সামুদ্রিক ব্যাপারটা খেয়াল রাখবা যে সামুদ্রিক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। চাপ, প্রভাবক এগুলো কোনো কিছু সামুদ্রিককে তোমার ইফেক্ট ফেলতে পারে না, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন তাপমাত্রার উপর কিভাবে নির্ভরশীল সেটা তোমার নির্ণয় করা হয় যে ভ্যান ডফের ইকুয়েশন দিয়ে। সেটা ভ্যান ডফের ইকুয়েশনে আবার একটা তোমার টার্ম আছে যে ডেল্টা এইচ, যে তাপ হারি বিক্রিয়া হচ্ছে না তাপ উৎপত্তি বিক্রিয়া হচ্ছে। যে ভ্যান ডফের ইকুয়েশনটা লিখে দিই, ভ্যান ডফ ln(k) সমান মাইনাস ডেল এইচ বাই RT। এখন যদি তোমার তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে তোমার ডেল এইচ হবে নেগেটিভ। তার মানে গ্রাফ হবে এরকম যে ঢাল হচ্ছে পজিটিভ, তার কারণ ডেল এইচ নেগেটিভ আর ওই ইকুয়েশনে নেগেটিভ, দুটো মিলে পজিটিভ হয়ে যাবে। ln(k) 1/T। আর এটা হচ্ছে তোমার তাপ উৎপাদী। তাপ হারির ক্ষেত্রে ln(k) এটা হবে এরকম। তার কারণ হচ্ছে যে তোমার ডেল এইচ এর মান পজিটিভ আর ওটা হচ্ছে যে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ওই কারণ ঢাল নেগেটিভ। ঢাল হচ্ছে যে তোমার এটা ডেল এইচ বাই আর। ঢালের মান দিয়ে দেখো যে মাঝে মাঝে অঙ্ক করতে দেয়, তো ঢালের মান এত দেয়া আছে, ডেল এইচ এর মান বের করো, এরকম। আর এখানে হচ্ছে যে ওইটা না, খালি যে তোমার সি টার্ম আছে একটা ডেল এইচ বাই RT প্লাস সি, এটা একটা ধ্রুবক, যে লাগে না কাজে, মাঝে মাঝে অঙ্ক করতে দিতে পারে যে ধ্রুবকের মান বের করো। এখন কেপি কেসি এর ক্ষেত্রে বের করার জন্য যেরকম হচ্ছে যে পার্শিয়াল প্রেশার, মানে উৎপাদ আর বিক্রিয়ক সবার পার্শিয়াল প্রেশার বের করো, আবার সবার হচ্ছে যে মোল পার লিটারে মোলারিটি বের করো, ওইগুলো এত বের করার লাগে না। কয়েকটা শর্টকাট আছে মানে দ্রুত বের করার জন্য কেপি কেসি এর মান। সেটা হচ্ছে যে শর্টকাট বলতে ভুল হবে, যে এটা আসলে প্র্যাকটিস করতে করতে এমনিতে বোঝা যায় যে উৎপাদ বা বিক্রিয়কের মোল সংখ্যা আগে লিখবা, উপরে লিখবা যে এন অফ উৎপাদ গুণ করে, সেটা তো জানোই যে উৎপাদ বাই এন অফ বিক্রিয়ক। এখন মোলারিটি অ্যাভয়েড করার নিয়ম হচ্ছে এটা গুণন V⁻⁻ ডেল্টা এন, মানে উৎপাদ আর বিক্রিয়ক সাম্যাবস্থায় তো একই পাত্রে থাকে, তার মানে ভি সবার ক্ষেত্রে সেম,
একটু চিন্তা করলে বুঝতে পারবে যে মাইনাস ডেল্টা এন কেন আসে। ওই ডেল্টা এন ওইটাই যে তোমার উৎপাদ মাইনাস বিক্রিয়ক। আচ্ছা এটা সরি, এটা হচ্ছে যে তোমার কেসি। আর কেপি এর মান এন অফ উৎপাদ বাই এন অফ বিক্রিয়ক গুণন পি টু দি পাওয়ার ডেল্টা এন গুণন মোট মোল সংখ্যা এন টোটাল, মানে সাম্যাবস্থায় যতগুলো মোল থাকবে পাত্রের মধ্যে সেটা টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এন। এটা এমনিতেই বোঝা যায়, মানে এটা দিয়ে করলে তোমার হচ্ছে যে অনেকখানি খাটনি কমবে, যে প্রত্যেকটা পার্শিয়াল প্রেশার বের করা লাগবে না, ঝামেলার বিষয়। এখন কতগুলো মানে কেপি কেসি এর কতগুলো টাইপের অঙ্ক আছে সেই টাইপগুলো দেখাই। টাইপ 1 যে তোমার কেপি কেসি এর বৈশিষ্ট্য রিলেটেড, মানে আমরা যে 3টা বৈশিষ্ট্য শিখলাম সেই 3টা বৈশিষ্ট্য রিলেটেড সেই অঙ্ক দেখা যে তোমার 6 নাম্বার অঙ্ক আছে। এটা বুয়েটে আসছিল, তো মানে অঙ্ক সোজাই আছে, কিন্তু তোমাদের মানে দেখা লাগবে জাস্ট যে তোমাদের এ নাম্বারে বলছে মানে ইকুয়েশন একটা দেওয়া আছে, এ নাম্বারে জাস্ট সমীকরণটা উল্টাই দিছে, এখানে বলছে যে কেপি এর মান বের করো। তো এখন যেহেতু সমীকরণ ওরা উল্টাছে, তোমরা হচ্ছে যে কেপি এর মান উল্টাবা, মানে দেয়া আছে যে কেপি এর মান 1/27, আমরা লিখবো যে বিক্রিয়া যেহেতু উল্টে গেছে তার মানে কেপি এর মান এখানে হবে যে 27 জাস্ট। পরের বি নাম্বারে করছে কি দেখো যে সমীকরণটা উল্টাই দিছে, তারপরে তোমার হচ্ছে যে 1/3 সহগ দিয়ে গুণ করছে। তো এখন এখানে তোমরাও সেটাই করবা, সমীকরণটাকে উল্টাই দিচ্ছে মানে কেপি এর মান উল্টা, মানে হলো 27, তারপরে তোমার 1/3 দিয়ে গুণ করছে, তুমিও সেটা করবা যে 1/3 দিয়ে পাওয়ারে দিয়ে দিবা, তার মানে 27 টু দি পাওয়ার 1/3, তার মানে থার্ড রুট অফ 27, যেটার মান আসবে 3, ওইটাই সোজা। তারপরে আসে তোমার টাইপ 2 হচ্ছে যে তোমার ভ্যান হফের সমীকরণ রিলেটেড। ভ্যান হফের সমীকরণ থেকে কি জানছিলা যে তাপমাত্রার সাথে সাম্যধ্রুবকের রিলেশন দেখায়, যে ln k মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস সি। এখন এই টাইপগুলোতে তোমাকে বলবে যে একটা তাপমাত্রায় সাম্যধ্রুবক দেওয়া থাকবে, অন্য একটা তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান বের করতে বলবে। তো এখন এটাকে ম্যানিপুলেট করলে আসে দুইটা সাম্যধ্রুবক যদি হয় k1 আর k1 বাই k2 মাইনাস ডেল এইচ বাই আর 1/t1 মাইনাস 1/t2। এখানে মাইনাস ডেল এইচ বাই আর সামনে আগেই লিখে দিয়েছি, তার কারণ এই সিকোয়েন্সটা মেনটেন করতে সুবিধা হবে। মাইনাস ডেল এইচ মাইনাস আগে লিখলে মানে ভুল হওয়ার পসিবিলিটি কম, ক্যালকুলেটরে তো হিসাব করবা তো ভুল হওয়ার পসিবিলিটি কম যেভাবে লিখলে, তো সুবিধা। এখন আরেকটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে এখানে আর যেটা লিখবা এই আর এর মান অবশ্যই 8.314 নেওয়া লাগবে জুল পার মোল পার কেলভিন। তার কারণ হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে এখানে কে আছে, কে হচ্ছে যে তোমার শক্তি রিলেটেড, এই কারণে মানে কে আছে দেখে না, এটা হচ্ছে যে তোমার ডেল এইচ আছে, ডেল এইচ তোমার শক্তি, মানে এনথালপির পরিবর্তন এক ধরনের শক্তি, জুল আছে। যেখানে দেখবা শক্তি সম্পর্কিত ক্যালকুলেশন সেখানে আর এর মান রাখবা 8.314, যেখানে দেখবা যে পার্শিয়াল প্রেশার আবার পাত্রের আয়তন ওগুলো নিয়ে বেশি ক্যালকুলেশন হচ্ছে, শক্তি নাই মেইনলি, সেখানে দিবা যে 0.082। এখন ও 7 নম্বর অঙ্কে আসলে কিছু বলেন, যে বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাম্যধ্রুবক দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাম্যধ্রুবক কত সেটা বের করতে বলছে। তো এই ইকুয়েশনে খালি মান বসায় দিলে হয়ে যাবে, যে ওইটা খালি ইকুয়েশন ফর্ম করে দেখাচ্ছি, বের করা তো এমনিতে কোন ডাল ভাত। k27 ডিভাইডেড বাই k0 সমান সমান মাইনাস ডেল এইচ বাই আর টি, ডেল এইচ এর মান দেওয়া আছে 97 মাইনাস 97, 90 লিখলা 90 দেওয়া আছে, ডিভাইডেড বাই 8.314 1/t1, t1 27 ধরছি আগে, 27 প্লাস 273 মাইনাস k0 ধরছিলাম 1/273। এইখান থেকে জাস্ট তুমি হচ্ছে যে k0 মান দেওয়া আছে, k27 এর মান বের হয়ে যাবে, সেখান থেকে ক্যালকুলেশন করলে k27 এর মান আসবে তোমাদের 0.200057, এত এটিএম। টাইপ 3-তে আসে তোমার হচ্ছে যে সবগুলো বিক্রিয়কের ইনিশিয়াল পরিমাণ দেয়া থাকবে। টাইপ 3 এর নাম লেখো, যে বিক্রিয়কের ইনিশিয়াল পরিমাণ
দেওয়া থাকবে। এটা জাস্ট লিখে দিচ্ছি যে তোমাদের কিভাবে করা লাগবে, অ্যাপ্রোচ লিখে দিচ্ছি, এমনিতে ক্যালকুলেশন করতে পারবা। 8 নাম্বারটা দেখো, যে 8 নাম্বারে যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে নাইট্রোজেন থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন যোগ হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি বিক্রিয়া। টি সমান সমান 0-তে ধরে নিবা, যে তোমাদের আছে তো দেয়া যে নাইট্রোজেনের পরিমাণ 0.326। আচ্ছা, এটা কত নম্বর ছিল? যে 8 নম্বর ছিল। 8 নম্বরটা দেখো, 0.439 শূন্য। টি সমান সমান ইকুইলিব্রিয়ামে 0.326 মাইনাস এক্স 0.439 মাইনাস 3x, আর এখানে উৎপন্ন হয়েছে 2x। এটা খেয়াল রাখবা যে এক্স ধরে করলে সবসময় সুবিধা, আলফার মান দেওয়া থাকলেও এক্স ধরে করবা সবসময়, আলফা থাকলেও সেটাকে এক্সে কনভার্ট করে নিবা, আলফা দিলে তোমার কাহিনী হয় বেশি, মাঝখানে ঝামেলা হয়। যাই হোক, তারপরে হচ্ছে যে দেখো যে কি লেখা আছে, যে সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা দেওয়া আছে। তার মানে এখান থেকে তোমরা ইকুয়েশন ফর্ম করতে পারবা। ইকুইলিব্রিয়ামে সবগুলো মোল সংখ্যা যোগ করে দিবা, যোগ করলে আসবে তোমাদের এটা 0.765 মাইনাস 2x সমান সমান 0.657। এখান থেকে এক্স এর মান আসতেছে 0.054। এখন এক্স এর মান যে আসলো, এটা এখানে বসালে সবার সাম্যাবস্থায় প্রত্যেকের মোল সংখ্যা পাওয়া যাবে, নাইট্রোজেন পাবা, হাইড্রোজেন পাবা, অ্যামোনিয়ার পাবা, সেটা খালি ইকুয়েশনে বসালেই হয়ে যাবে। লেখার দরকার নেই আসলে, তাও লিখে দিচ্ছি একটা, প্রথমটা যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে এক্স এর মান খালি ওখানে এগুলোতে বসাই দিলে হবে। যে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের আসবে তোমার 0.272, হাইড্রোজেনের ক্ষেত্রে আসবে 0.277, আর অ্যামোনিয়া আসবে 0.108। এখন কেসি এর ইকুয়েশন এন অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই এন অফ নাইট্রোজেন গুণন এন অফ হাইড্রোজেন কিউব গুণন, যেটা প্রথমে যেটা শর্টকাট বললাম যে v⁻⁻ ডেল্টা এন। এখন ভি দেখো যে ডেল্টা এন কত, 2 - 4, তার মানে -2, তার মানে v⁻⁻ ডেল্টা এন লিখবো, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ভি স্কোয়ার হবে এখানে আলটিমেটলি। এখানে জাস্ট এন এর মানগুলো বসাবা, আর ভি তো দেয় আছে যে পাত্রের আয়তন ছিল কত, পাত্রের আয়তন ছিল 2 লিটার, সেটা বসালে এখানে আনসার বের হবে। আনসার হচ্ছে যে 8.07। তারপর আসে টাইপ 4। এই টাইপে তোমাদের হচ্ছে যে দেওয়া থাকবে না, ইনিশিয়াল পরিমাণ দেওয়া থাকবে না। এই ব্যাপারটা খেয়াল করবা যে কখনো কখনো ইনিশিয়াল পরিমাণ দেওয়া নাই, ওগুলো থেকে ঘাবড়াবা না। তুমি হচ্ছে যে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে সমীকরণকে মানে দুই পাশে সমতা করে নিবা, সমতা করে নিয়ে যেই মানে সহগগুলো আসবে সেগুলো হচ্ছে ইনিশিয়াল পরিমাণ ধরে নিবা, ধরে নেওয়ার অঙ্ক এগুলো। টাইপ 4 ইনিশিয়াল পরিমাণ দেয়া থাকবে না, তখন হচ্ছে যে সমতা করবা সমীকরণ, যেগুলো সমতার যেগুলো সহগ আসবে সেগুলো হচ্ছে ইনিশিয়াল পরিমাণ। এটা দেখো হচ্ছে যে 9 নাম্বার অঙ্কটা, 2 লিটার পাত্রে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া তৈরি করছে, সাম্যাঙ্ক বের করতে বলছে। নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ দেওয়া নেই। দুই মোল অ্যামোনিয়া তৈরি করছে, 0-তে ধরবা 1 মোল, 3 মোল আর 0 মোল। তার কারণ হচ্ছে যে পরিমাণ দেওয়া নেই, যেহেতু সহগ বসালাম শুধু। ইকুইলিব্রিয়ামে 1 - x, 3 - 3x, 2x। এখন বলছে যে সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া তৈরি করছে। এখন যে 2x টার্ম বের হলো, এই কারণে দেখা যায় এক্স ধরা কত সুবিধা, যে তোমার আলফার মান ধরলে অনেক ক্যাচার করা লাগতো। যাই হোক, 2x এর মান বলে দিয়েছে যে 1 মোল, মানে 2x = 1, x = আসবে 0.5। তাহলে x এর মান 0.5, সবগুলোতে শুধু জাস্ট বসাবা, বসালে তোমার হচ্ছে যে ভি এর মান জানা থাকলো, সবগুলোর মোল সংখ্যা বের হয়ে গেছে। এখন যেই শর্টকাট বললাম সেটা হচ্ছে যে বসালে হয়ে যাবে, যে কেসি এর মান বের হবে। লিখে দেওয়ার দরকার নেই, এমনিতে বের করতে পারবে। রেজাল্ট লিখে দিই, কেসি এর মান আসবে 2.37। যে প্রথমটাতে যেভাবে কেসি এর মান বের করছিলাম ওভাবে বের করবে, যে এন এর মান বের করা শেষ, ভি এর মান v⁻⁻ ডেল্টা এন।
এখন আসো টাইপ 5। এটা হচ্ছে যে সাম্যাবস্থায় শতকরা পরিমাণ দেওয়া থাকবে, যে কোনো একটা উপাদানে শতকরা পরিমাণ দেওয়া থাকবে। শতকরা পরিমাণ মানে হচ্ছে যে মানে সাম্যাবস্থায় পাত্রের মধ্যে যতগুলো মূল উপাদান আছে তার মধ্যে যেই উপাদানটা শতকরা দেয়া আছে সেই পরিমাণটা মোট পরিমাণের মধ্যে কত আছে সেটার একটা অনুপাত, মানে শতকরা মানে তো একটা অনুপাত, শতকরা পরিমাণ দেওয়া থাকবে। এটার উদাহরণ হচ্ছে তোমার 10 নম্বর ম্যাথ দেখো। 2 লিটার পাত্রের সাম্যাবস্থায় 20% মোল অ্যামোনিয়া আছে, পাত্রের মোট চাপ হচ্ছে 1.5 ATM, সামুদ্রিক বের করতে বলছে। এটার অ্যাপ্রোচ হবে এরকম যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া। এখন দেখো যেখানে ইনিশিয়াল পরিমাণ দেয়া নাই, যা আগের টাইপের মতো, ইনিশিয়াল পরিমাণ দেয়া না থাকলে সহজ ধরবা যে ইনিশিয়াল পরিমাণ t = 0-তে 1 ধরলা, এটা ধরলা 3, এটা 0, আর t = ইকুইলিব্রিয়ামে এটা হচ্ছে তোমার 1 - x, 3 - 3x, 2x। এখন মোট মোল সংখ্যা যোগ করে দিবা জাস্ট, যেটা হবে 4 - 2x মোট মোল সংখ্যা। আর এখানে বলছে যে সাম্যাবস্থায় পাত্রে 20% মোল অ্যামোনিয়া আছে, তার মানে অ্যামোনিয়া হচ্ছে এটা হচ্ছে যে তোমার মোট মোল সংখ্যার মধ্যে 20% হচ্ছে এটা, তার মানে বলছে 2x / 4 - 2x = 20%, 20/100। এটা সলভ করলে x এর মান বের হবে তোমাদের 1/3, তার মানে 0.333। এই জিনিসটা এখন তোমার হচ্ছে যে বসাবা এগুলোতে, যেহেতু 1 - x এ বসাবা, 3 - 3x এ বসাবা, 2x এ বসাবা, যেগুলোতে থেকে মান আসবে তোমার n অফ অ্যামোনিয়া আসবে ইকুইলিব্রিয়ামে 0.667, তারপরে n অফ নাইট্রোজেন আসবে 0.667, আর n অফ অ্যামোনিয়া আসবে 2.001, আর n টোটালও তো একটা x এর রাশি, ওইখানে x এর মান বসায় দিবা, যেটা থেকে x এর n টোটালের মান আসবে 3.334। এখন সব মান চলে আসলো, এখন তোমার কেপি কেসি বের করা খুবই সোজা, যে খালি ইকুয়েশনে সূত্রে বসায় দিবা। কেপি লিখবা n অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই n অফ নাইট্রোজেন গুণন n অফ হাইড্রোজেন কিউব গুণন p⁻⁻⁻, এখানকার ডেল্টা n কত দেখো, ডেল্টা n 2 - 4 - 2, তার মানে এখানে -2, আর n টোটাল টু দি পাওয়ার ডেল্টা n মানে মাইনাস ডেল্টা n টু দি পাওয়ার মাইনাস ডেল্টা n, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 2। জাস্ট বসাই দিবা মান সবগুলো পাইছি আমরা, n এর মান পাইছি, p এর মান তো দেয়াই আছে, আর তোমার n টোটালের মান তো পাইছি, বসাই দিলে আনসার আসবে তোমাদের 0.41 ATM টু দি পাওয়ার -2। কেসি এর সূত্রে খালি মান বসাই দিবা, তাহলে হয়ে যাবে যে তোমার এইটাই বসাবা, খালি লিখে দিই অ্যামোনিয়া স্কোয়ার n অফ নাইট্রোজেন গুণন n অফ হাইড্রোজেন কিউব n টোটাল টু দি পাওয়ার 2, কারণ -2 দিয়ে মানে ডেল্টা n আসতেছে -2, মাইনাসে মাইনাসে প্লাস 2। কেসি এর মান আসবে 0.3325 মোল পার লিটার টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -2। তারপরে টাইপ আছে টাইপ 6, যেটাতে তোমাদেরকে বিক্রিয়ার অনুপাত কিউ বের করতে হবে। এখন তোমাদের কিউটা আসলে কি, এখন কে হচ্ছে যে তোমাদের সাম্যাবস্থায় উৎপাদ বা বিক্রিয়ক হচ্ছে কে। এখন সাম্যাবস্থা বাদে যে কোনো অবস্থার উৎপাদ বা বিক্রিয়ক হচ্ছে কিউ, আর সাম্যাবস্থার কিউকে আমরা হচ্ছে যে স্পেশালভাবে কে ডাকি, এটা হচ্ছে মনে রাখার বিষয়। এখন কোন অঙ্কে কিউ বের করতে হবে বুঝবা কেমনে, সেটা হচ্ছে যে তোমাদের দেখবা যে যেগুলো অঙ্কে যে উৎপাদ বিক্রিয়ক সবার পরিমাণ দেয়া আছে, আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, হয় বিক্রিয়কের পরিমাণ দেয়া ছিল অথবা ছিল না, উৎপাদের পরিমাণ কিন্তু কোনোটাতে দেয়া ছিল না শুরুতে ইনিশিয়াল পরিমাণে। এখন এটা বোঝার উপায় হচ্ছে সবার ইনিশিয়াল পরিমাণ দেওয়া থাকবে, তাহলে বুঝবে যে কিউ বের করতে হবে। এখন কিউ বের করার পরে কাজ কি, যে তোমাদের কিউ এর তো সংজ্ঞা বুঝলা, যে কোনো সময়ে উৎপাদ বা বিক্রিয়ক হচ্ছে কিউ। এখন
কিউ বের করার পর কাজ হচ্ছে যে কিউ সবসময় কে এর দিকে যেতে চায়। কিউ যদি লেস দ্যান কে হয় তাহলে হচ্ছে যে কিউ এর পরিমাণ বাড়বে, কিউ গ্রেটার দ্যান কে হইলে কিউ পরিমাণ কমবে। তার মানে কিউ গ্রেটার দ্যান কে হলে বিক্রিয়া পেছনের দিকে যাবে, আর কিউ লেস দ্যান কে হলে বিক্রিয়া সামনের দিকে যাবে, যাতে উৎপাদ বাড়ায় কে এর সমান হতে পারে। এটা হচ্ছে যে তোমার টাইপ 6। কিউ বের করা লাগবে। কিউ ইজ গ্রেটার দ্যান কে হলে বিক্রিয়া পেছনে যাবে, আর কিউ ইজ লেস দ্যান কে হলে বিক্রিয়া সামনে যাবে। এখন এটার একটা টাইপ হচ্ছে যে তোমার উদাহরণ হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক দেখো যে ফেরাস অক্সাইড আর কার্বন মনোক্সাইড থেকে ফেরাম আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এটা তোমার হচ্ছে যে কার্বন মনোক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের দেওয়া আছে, দুইটারই পার্শিয়াল প্রেশার দেওয়া আছে। আর আমরা প্রথমে শিখছিলাম যে সলিড হইলে তোমার হচ্ছে যে সবার মানে কি বলে সক্রিয় ভর হচ্ছে 1। তার মানে এই দুটো সক্রিয় ভর 1 ধরলে সবার সক্রিয় ভর আমরা জানি যে সবার ইনিশিয়াল পরিমাণ দেওয়া আছে, মানে উৎপাদ যারা আছে তাদেরও ইনিশিয়াল পরিমাণ দেওয়া আছে, বিক্রিয়কেরও ইনিশিয়াল পরিমাণ দেওয়া আছে। তাহলে তোমাদের কিউ কিউ যদি বের করি 11 নম্বর ম্যাথ, কিউপি পি অফ কার্বন ডাইঅক্সাইড বি বাই পি অফ কার্বন মনোক্সাইড 0.5/1, তার মানে 0.5। আর কে আমাদের দেওয়া ছিল কত, যে 0.259, কেপি দেওয়া ছিল 0.259। তার মানে দেখো যে কিউপি কেপি এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে বিক্রিয়া পেছন দিকে আসবে। এখন যদি ইকুয়েশন লেখো তাহলে এরকম দাঁড়াচ্ছে ফেরাস অক্সাইড যোগ কার্বন মনোক্সাইড, ফেরাম যোগ কার্বন ডাইঅক্সাইড। এখানে এই দুটো তো তোমার সলিড, তার মানে এগুলো হচ্ছে তো 1 আর এখানে ইনিশিয়াল ছিল যে 1 আর এটা 1.5 ইনিশিয়াল দেওয়া আছে। বিক্রিয়া যেহেতু পেছন দিকে যাবে তার মানে উৎপাদের পরিমাণ কমবে, বিক্রিয়ক বাড়বে। 0.5 - x 1 + x, তার মানে এটা ধরলাম যে সাম্যাবস্থায়, আর এটা t = 0-তে ছিল, t = 0 আর t = ইকুইলিব্রিয়ামে। kp = 0.5 - x ডিভাইডেড বাই 1 + x। এটা তো বুঝলাই যে 1 হয়ে গেল আর উৎপাদ বাই বিক্রিয়ক। এখন কেপি এর মান দেওয়া আছে 0.259, 0.5 - x বাই 1 + x। এখান থেকে x এর মান বের হবে 0.1914 atm। এটা তোমার এখন হচ্ছে যে কি বের করতে বলছে দেখো, যে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ বের করতে বলছে সাম্যাবস্থায়। এখন x এর মান জানা থাকলে ওই দুটো জানবা, যে 1 + x আর 0.5 - x এর মান, যেটার মান আলটিমেটলি তোমাদের আসবে কত, যে কার্বন ডাইঅক্সাইডের মান 0.5 থেকে -x করলে 0.3086, আর এটা থেকে আসবে 1.1914। এটা খালি যোগ বিয়োগে পরিমাণ বের হইল। তারপরে টাইপ 7, এটা হচ্ছে বিয়োজন মাত্রা নির্ণয় করার ম্যাথ। তাহলে টাইপ 7 হচ্ছে বিয়োজন মাত্রা রিলেটেড। বিয়োজন মাত্রা হচ্ছে যে বিক্রিয়কের 1 মোলে যতখানি বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, আলফা যেটা প্রকাশ করা হয়। তো এখন এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে আলফা যদি যতই বিয়োজন মাত্রা করুক প্রশ্নের মধ্যে ওটা পাত্তা দিবা না, এক্স দিয়ে করবা, এক্স দিয়ে সবচেয়ে ইজি হবে কোয়েশ্চেন মানে অঙ্ক করা। মানে বিয়োজন মাত্রা চাইলেও সেটা তোমার এক্সে চাইলে মানে হচ্ছে যে দেয়া থাকলে সেটাকে এক্সে কনভার্ট করে নিয়ে অঙ্ক করবা। একটা দিয়ে অঙ্ক করা সবচেয়ে বেটার, যে বিয়োজন মাত্রা দিয়ে মানে এক্স দিয়ে। বিয়োজন মাত্রা আলফা, এটার উদাহরণ হচ্ছে 12 নম্বর অঙ্কটা দেখো, যে এখানে হচ্ছে যে বলা আছে যে 2 লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন আর 2 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে নাইট্রোজেনে 20% অ্যামোনিয়াতে পরিণত হলো, মানে নাইট্রোজেনের বিয়োজন মাত্রাতে আছে। এখন ওইটাকে পাত্তা দিবে না, তোমার এক্স দিয়ে অঙ্ক করবে সবসময়। এটার অ্যাপ্রোচ হবে এরকম, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, t = 0-তে 2 4 0
টি সমান সমান ইকুইলিব্রিয়ামে আগের মতোই ধরে নেবা 2 - x, 4 - 3x ভাঙলো, 2x উৎপন্ন হলো। আর এখানে বলছে কি যে তোমাদের 20% অ্যামোনিয়াতে কনভার্ট হয়েছে, তার মানে নাইট্রোজেনে আছে কত পার্সেন্ট? 20%, মানে 20% যদি নাইট্রোজেনের অ্যামোনিয়াতে কনভার্ট হয়, নাইট্রোজেন এখন আছে 80%। এখন এই যে নাইট্রোজেন দেখা যাচ্ছে এটা পাত্রের মধ্যে 80% দখল করে আছে, মানে আগের পরিমাণের 80%, মানে 2 - x আছে হচ্ছে এখন, আগে ছিল 2, সেটা 2 - x, 2 এর আছে 80%, মানে 2 - x বাই 2 সমান সমান 80%, মানে 0.8, যেখান থেকে আলটিমেটলি x এর মান আসবে 0.4। এখন x এর মান পেয়ে গেছো, সবগুলোতে মান বসাবে, তাহলে হয়ে যাবে। মানে আলফা যদিও দেওয়া আছে, আলফাকে গুরুত্ব দেওয়া যাবে না, এটা হচ্ছে এই অঙ্কের সার কথা, যে সবসময় এক্স দিয়ে অঙ্ক করবা। এই কয়টা টাইপের ছিল তোমার কেপিকেসি রিলেটেড। এরপরে হচ্ছে যে এসিড ক্ষারের বিয়োজন। এখন তোমাদের এসিড ক্ষারের বিয়োজন হচ্ছে উভমুখী বিক্রিয়া, দুনিয়ার সব বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন এসিড ক্ষারের বিয়োজনে কি হয়, যে পানির সাথে এসিড পানিতে দিলে, মানে পানির সাথে বিক্রিয়া করে H+ দান করে, আবার ক্ষার পানিতে দিলে তোমার হচ্ছে যে OH- দান করে। তো এটাও তো এক ধরনের বিক্রিয়া। আর দুনিয়ার সব বিক্রিয়া যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে এসিড ক্ষারের বিয়োজন বিক্রিয়া একটা উভমুখী বিক্রিয়া। তো সেইটা থেকেই আসে যে এসিডের বিয়োজন ধ্রুবক, সেটা হচ্ছে যে এসিডের পানিতে বিক্রিয়ার সাম্য ধ্রুবক, সেটা হচ্ছে কে, আর ক্ষারেরটা হচ্ছে কেপি। এখন এসিডের শক্তিমাত্রা হচ্ছে যে এসিডের শক্তিমাত্রা মানে যে যত বেশি H+ দান করতে পারে, তার মানে তার কে যত বেশি হবে, আর কে যত বেশি হবে পি কে তত কম হবে। পি কে হচ্ছে যে পি সামনে আসে মানে বুঝবে সেটা হচ্ছে নেগেটিভ লগারিদম, আর পি সবসময় ছোট মানকে বড় করে আর বড় মানকে ছোট করে। পি কে মানে -log(k). এখন তোমাদের হচ্ছে যে এসিডের শক্তিমাত্রা কখনো কখনো তুলনা করতে দিবে, সেটা হচ্ছে যে হ্যালাইড অ্যাসিডগুলোর ক্ষেত্রে মনে রাখবা, এটা হয় ক্রোম, HCl, HBr আর HI। এইটার কারণ হচ্ছে যে তোমাদের হচ্ছে যে হ্যালোজেনগুলোর আকার যত বেশি হয়, আকর্ষণ H+ এর সাথে তত কমে, H+ দান করা তত সহজ হয়, আর H+ দান করা যত সহজ হবে সেটা তত ভালো অ্যাসিড। ওই কারণে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে ভালো অ্যাসিড। আর এমনি অ্যাসিডগুলোর ক্ষেত্রে, মানে অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে এরকম তুলনা: 2CO3, 3PO4, HNO3, H2SO4, HClO4। নর্মাল অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করবা, যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি সে তত ভালো অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা এর হবে +3, +4, +5, +5, +6 আর +7। এখন যখন কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সেম হয়ে যাবে, তখন দেখবা যে কার কেন্দ্রীয় মৌলের আকার কম, যার কেন্দ্রীয় মৌলের আকার কম সে তত ভালো অ্যাসিড। মানে একটা প্যারামিটার হচ্ছে যে তোমার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, ওইটা সমান হয়ে গেলে সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে তোমার কেন্দ্রীয় মৌলের আকার। এখন এই দুটো সমান হয়ে গেছে, তার মানে সেকেন্ড প্যারামিটার হিসাব করবো, নাইট্রোজেনের ফসফরাস, নাইট্রোজেনের আকার কম, তার মানে ওটা হচ্ছে যে তোমার আকার ছোট হলে তোমার হচ্ছে যে শক্তিশালী, সেই কারণে তোমার নাইট্রোজেনের আকার যেহেতু কম, এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, ওই কারণে সিরিয়াল হয়েছে এরকম। আর আকার ছোট হলে শক্তিশালী হয়, তার কারণ হচ্ছে যে আকার যত ছোট হবে চার্জ ঘনত্ব তত বাড়বে, সেই কারণে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। আর ব্রনস্টেড-লাউরি মতবাদ যেটা বলে কিনা যে তোমার H+ দান করলে সেটা হচ্ছে অ্যাসিড, আর H+ গ্রহণ করলে সেটা হচ্ছে ক্ষার, সেই হচ্ছে মতবাদ থেকে আসে তোমার অনুবন্ধী অ্যাসিড ক্ষার তত্ত্ব, যেটাতে তোমার হচ্ছে যে H যদি একটা অ্যাসিড হয়, H+ আর A-, এখন A- জন্ম হয়েছে কি হিসেবে, H হিসেবে, তার মানে ওটার একটা H+ গ্রহণ করে H-তে পরিণত হওয়ার ক্ষমতা আছে, তার মানে ওটা একটা ক্ষার ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে। তাহলে হচ্ছে যে এটা আর এটা অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল, আর অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল হইলে শর্ত হচ্ছে যে তোমার এটা হবে K × KB = KW। KW হচ্ছে যে তোমার পানির আয়নিক গুণফল, যেটা 10⁻⁻14, 14°C, মানে 25°C তাপমাত্রায়। আর এটা তো বুঝছো যে কে হচ্ছে যে তোমার এইটার বিয়োজন ধ্রুবক, আর কেবি এইটার অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবক। এটা শুধুমাত্র তোমার হচ্ছে যে কি বলে অনুবন্ধী অ্যাসিড ক্ষারের যুগলের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু। আর KW এর ক্ষেত্রে মনে রাখবা যে তাপমাত্রা বাড়লে KW এর মান বাড়ে, 25°C তাপমাত্রায় 10⁻⁻14, যত তাপমাত্রা বাড়াবা তত বেশি ওটা বাড়বে। ওইটা তোমার হচ্ছে যে তো আগে যেগুলো সূত্র বললাম ওইগুলোর মধ্যে কোনটা পড়ে, সামুদ্রিকের সাথে তাপমাত্রা বাড়লে কেমনে চেঞ্জ হয়।
তারপর 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথ দেখলে এমনিতে বুঝবো যে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম NH4+ আর অ্যামোনিয়া দুইটার বিয়োজন ধ্রুবক একটা দেয়া আছে, আর এটা বের করতে বলছে, ওটা একাই পারবা। ওটার আনসারও দেওয়া আছে, ওটা জাস্ট একটা উদাহরণ যে তোমার বোঝার জন্য। আর তোমার হচ্ছে যে KW এর মান তো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10⁻⁻14, আর অন্য তাপমাত্রায় কি বের করবা, মানে কত হবে, সেটা হচ্ছে তোমার ভ্যান ডাফের ইকুয়েশন থেকে আসে। ভ্যান ডাফের ইকুয়েশন কি বলে যে তোমার হতো যে ln K2/K1 -ΔH/R 1/T2 - 1/T1। তাপমাত্রা দেওয়া থাকলে KW এর মানও ওইখান থেকে বের করতে পারবা। একটা KW এর মান জানো যেটা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অন্য যে তাপমাত্রা দেওয়া আছে ওটাও জানো, KW এর মান বের হবে। আর এটার সাথে আরেকটা সূত্র হচ্ছে যে তোমার হয়তো ওইটা যে PH + POH = 14, ওটা তো জানি, এটা সোজা কমন। এখন তোমার পিএইচ বের করতে বলবে কোনো কোনো অঙ্কে, সেই পিএইচ বের করা, পিএইচ এর তো সূত্র জানোই, পিএইচ এর ওই রকম সোজা অঙ্ক আসলে কখনো দিবে না, -log(H+). এখন এসিডের ঘনমাত্রা দেওয়া থাকতে পারে, যেখান থেকে তোমাকে H+ এর ঘনমাত্রা বের করতে পারবে বলবে। তো এসিডের ঘনমাত্রা যখন দেওয়া থাকবে, এসিডের ঘনমাত্রা মনে করা আছে সি, এসিডের ঘনমাত্রা সি হলে পিএইচ সমান হবে -log(EC). ই হচ্ছে যে তোমার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা, H+ সংখ্যা। এখন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা যতগুলো হাইড্রোজেন আছে সবগুলো কিন্তু প্রতিস্থাপনীয় না, কোনো কোনোটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়, ওগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আসলে কেমিস্ট্রি অনেক কিছু মুখস্থ করা লাগে, সেটা লিখে দেই যে অর্থোফসফরাস অ্যাসিড, অর্থোফসফরাস অ্যাসিড হয় H3PO3, এটার ই হচ্ছে যে তোমার 2, কিন্তু হাইড্রোজেন দেখো 3টা আছে, ব্যতিক্রমগুলো লিখে দিই। পাইরোফসফরাস অ্যাসিড H4P2O5 2, মেটাফসফরাস অ্যাসিড HPO2, এটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা 1। আর হাইপোফসফরাস বা ফসফেনিক অ্যাসিড, এটার H3PO2, এটার ই হচ্ছে 1, এটা লিখে নিও, এটা অনেক কাজে লাগে। আর ওইটা তো জানি যে পিএইচ এর মান 0 থেকে কম বা 14 থেকে বেশি হতে পারে, তার কারণ তোমার হচ্ছে মিটার স্কেল যেরকম 10 মিটার, ওইটা দিয়ে যেরকম 10 মিটার চেয়ে বেশি অনেক কিছু মাপা যায়, সেরকম পিএইচ হচ্ছে একটা স্কেল, যেটা সরেনসেন বানাইছে, যে তোমার সবচেয়ে কম শক্তি মাত্রা ধরছিল যে 1 মোলার HCl এর, যেটা ছিল 0, আর 1 মোলার NaOH ছিল সবচেয়ে হাইয়েস্ট শক্তি মাত্রা, যেটা ছিল 14। মাঝখানে এগুলো হচ্ছে যে তোমার এমনিতে নর্মাল যেগুলো ক্যালকুলেশন করা হয়। এখন মিটার স্কেল যেরকম 10 মিটার হলেও বেশি মিটার মাপা যায় বা কম মিটার মাপা যায়, সেই রকম হচ্ছে যে পিএইচ স্কেলও যে 0 এর কম বা পিএইচ 14 বেশি হতে পারে, এটা হচ্ছে কথা। এখন পিএইচ এর আরো কয়েকটা টাইপ আছে, যে তোমার হচ্ছে যে লঘু অ্যাসিড দেওয়া থাকে আর উইক অ্যাসিড দেওয়া থাকে। তো এখন লঘু অ্যাসিড বলতে বোঝায় যে যেগুলো তোমার শক্তিশালী অ্যাসিড, কিন্তু তোমার মনে করো যে তুমি আজকে 2 বেলা খাওনি, তার মানে তুমি দুর্বল হয়ে গেছো, সেটা হচ্ছে তোমার লঘু অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড কিন্তু পানি দেওয়ার ফলে লঘু হয়ে গেছে। আর উইক অ্যাসিড বলতে বোঝায়, দুর্বল অ্যাসিড বলতে বোঝায় জেনেটিক্যালি উইক, তুমি এমনিতে উইক, ছোটবেলা থেকে উইক, সেটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। এখন লঘু অ্যাসিড যদি দেওয়া থাকে, লঘু অ্যাসিড দেওয়া আছে, লঘু অ্যাসিড বুঝবা কেমনে, যে 10⁻⁵ যখন তোমার ঘনমাত্রা আসবে H+, তখন তোমার হচ্ছে যে তখন পিএইচ সমান লিখবে এরকম -log(H+ আয়নের ঘনমাত্রা +10⁻⁷। এখন তো জানোই যে নর্মাল পানি থেকে 10⁻⁷ পরিমাণ H+ আসে। তো এখন লঘু অ্যাসিড মানে শক্তিশালী অ্যাসিড ছিল, কিন্তু পানি ঢালতে ঢালতে এমন অবস্থা করে ফেলাইছে ওটার কোনো H+ই দিচ্ছে না, মানে অনেক কম পরিমাণ দিচ্ছে। তখন তোমার পানি থেকে আসা 10⁻⁷ পরিমাণ H+ও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে, সেই জন্য ওটা যোগ দিবা। লঘু অ্যাসিডের ক্ষেত্রে এই নিয়ম। আর তোমার উইক অ্যাসিড, উইক অ্যাসিডের ক্ষেত্রে তোমার হচ্ছে যে অর্গানিক অ্যাসিডগুলো আছে তোমার সম্পূর্ণ বিয়োজিত হয় না, যেরকম তোমার কি বলে যে অ্যাসিটিক অ্যাসিড, মানে অর্গানিক অ্যাসিডগুলো মেইনলি, যে CH3COOH, যেরকম C+- যোগ H+। এটার ক্ষেত্রে ধরো মনে করো যে বিয়োজন ধ্রুবক ধরলা, এটা শুরুতে ছিল C00, C- C আলফা আর C আলফা, কে হইল যে তোমার
আলফা সি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, আলটিমেটলি হয় আলফা স্কোয়ার সি। এটার কারণ হচ্ছে যে আলফা যেহেতু উইক অ্যাসিড, তার মানে আলফা খুবই ছোট, 1 থেকে খুবই ছোট সংখ্যা বাদ দাও, কত থাকবে? 1 থাকবে। তার মানে নিচের ফ্যাক্টরটাতে আছে শুধুমাত্র সি, আলফা স্কোয়ার সি, আর নিচে সি কাটাকাটি করলে শুধুমাত্র আলফা স্কোয়ার সি। এখান থেকে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা মানে পিএইচ মাইনাস লগ অফ আলফা সি মাইনাস লগ অফ রুট ওভার আলফা স্কোয়ার সি, তার মানে মাইনাস লগ অফ রুট ওভার কে ইন্টু সি। এটা সরি ভুল করে লিখছি যে আলফা স্কোয়ার সি স্কোয়ার। ওই সূত্রটা মনে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট, কাজ দিবে। এটা হচ্ছে গেল তোমার হচ্ছে যে লঘু অ্যাসিড আর উইক অ্যাসিড দুটোর ক্ষেত্রে পিএইচ কেমন বের করে। আর একটা টপিক হচ্ছে তোমার মিশ্রণের পিএইচ। মিশ্রণের পিএইচ বের করা হচ্ছে সোজা, যে যতগুলো অ্যাসিড থাকবে আর যতগুলো ক্ষার থাকবে সেগুলোর মোট পরিমাণ ক্যালকুলেট করবা। এইচ প্লাস যখন বেশি থাকবে তখন পিএইচ বের করবা প্লাস ধরে, আর যখন ওইচ মাইনাস বেশি থাকবে সেটাতে পিওইচ বের করবা, 14 থেকে বাদ দিবা, সোজা ক্যালকুলেশন। যেরকম 15 নাম্বারটা দেখতে পারো যে 15 নাম্বারে তোমার ওইচ মাইনাস বেশি ছিল, যে তোমার টোটাল ক্যালকুলেশন করে দেবে। এখন এটার ক্ষেত্রে কাহিনী হচ্ছে যে যতগুলো মোলারিটি মানে মোল সংখ্যা মানে কি জানো, যে এস ইন্টু ভি, মোলারিটি গুণন আয়তন, সেটা হচ্ছে তোমার মোল সংখ্যা। এখন উপরে নিচে দুইটাতেই মানে সবগুলোই যদি তোমার মিলিলিটারে থাকে কিংবা সবগুলোই যদি লিটারে থাকে, কনভার্সনের প্রয়োজন হয় না। এই কারণে উপরে এমএল আর নিচে এমএল কাটা যায়। এই কারণে তুমি আচ্ছা তো দেখাচ্ছি, একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। 15 নাম্বারটা দেখো, 15 নাম্বারে 15 নাম্বারে পিওইচ ক্যালকুলেট করার জন্য আমি আসলে আগেই করছি, তো এই কারণে জানলাম যে ওইচ মাইনাস বেশি ছিল। যে আর তোমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারো যে কোনটা বেশি। ধরলাম যে হচ্ছে যে ক্ষার বেশি আছে, ধরলাম যে ক্ষার কম আছে, এই কারণে হচ্ছে যে মাইনাস দিয়ে নিলাম এটাকে, মাইনাস 0.5 গুণন 100। এটা হচ্ছে তোমার 15 নাম্বার অঙ্ক। ওইচ মাইনাসের পরিমাণ ক্যালকুলেট করতেছি, প্লাস 2 গুণন 0.1 গুণন 100 মাইনাস 50 গুণন 0.1 প্লাস 50 গুণন 0.2। এভাবে মোট মোল সংখ্যা বের হলো। আর নিচে দিয়ে দিবা হচ্ছে মোট আয়তন, তার কারণ তোমার হতো সূত্র আছে S1V1 সমান S2V2, S1V1 S2V2। তার মানে হচ্ছে যে তোমার এটা আসে ওই আইডিয়া থেকে যে তোমার পাত্র চেঞ্জ করলেও মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে না, মানে এক পাত্রের দ্রবণকে আরেক পাত্রে ঢাললেও তোমার হচ্ছে যে মোট মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে না, মানে যা পরিমাণ আছে সেটা তো তাই হবে। যে এক মোলার 1 লিটার দ্রবণ, সেটাকে তুমি 2 লিটারের পাত্রে ঢাললা, তো মোল সংখ্যা কত থাকলো? ওই 1 মোলই তো থাকলো, জাস্ট পাত্র চেঞ্জ করছো। সেই আইডিয়া এখানে কাজে লাগাবা। ডিভাইডেড বাই মোট আয়তন দিয়ে দিবা 100 যোগ 100 যোগ 50 যোগ 50। এটা তোমার এমএল ছিল, এমএলই লিখছি, সেটার কারণ হচ্ছে যে তোমার উপরে নিচে এমএল কাটা যাবে, যে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটা দাঁড়াবে তোমার হচ্ছে যে 1/20 ক্যালকুলেশন করলে আসবে, তার মানে পিওইচ হবে 1.307। এরপরে আসে তোমার বাফার। বাফার হচ্ছে যে তোমার বাফারের সংজ্ঞা হচ্ছে যে তোমার সামান্য পরিমাণ অ্যাসিড ক্ষার যোগ করলে তোমার হচ্ছে যে ইয়া হবে না, যে পিএইচ এর পরিবর্তন হবে না। বাফারের সংজ্ঞা হচ্ছে এটা। তার মানে এই না যে তোমার বেশি পরিমাণ এইচ প্লাস বা ওইচ মাইনাস ঢালে দিলে তাও বাফার মানে পিএইচ চেঞ্জ হবে না, এরকম না। সামান্য পরিমাণ পরিবর্তনে চেঞ্জ হবে না, সেটা হচ্ছে বাফার। এখন ওটা দিয়ে কয়টা ক্যালকুলেশন আছে যে তোমার বেশি পরিমাণ ঢালে দিলে পিএইচ এর পরিমাণ কত চেঞ্জ হবে সেটা। বাফারের সংজ্ঞা হচ্ছে যে তোমার দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার প্লাস শক্তিশালী অপোজিট থেকে গঠিত দ্রবণ। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার প্লাস শক্তিশালী অপোজিট থেকে গঠিত লবণ। শক্তিশালী অপোজিট থেকে গঠিত লবণ বলতে বোঝাচ্ছে দুর্বল অ্যাসিড নাও যে তোমার CH3COOH, সেটার শক্তিশালী অপোজিট হচ্ছে যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা শক্তিশালী কোন একটা ক্ষার। তো লবণটা হবে যে CH3COONA, ওইটা হচ্ছে তোমার শক্তিশালী অপোজিট বলতে ওইটা বুঝাইছি।
এখন এইটা হইলে তো এটা তো তোমার নর্মাল বাফারের সঙ্গে আছে, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার যোগ শক্তিশীল অবস্থা থেকে গঠিত লবণ। এখন অ্যাসিড ক্ষার মিলেও বাফার হইতে পারে। তো অ্যাসিড ক্ষার বাফার হওয়ার শর্ত হচ্ছে যে তোমার দুর্বলের পরিমাণ বেশি থাকা লাগবে। এটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে যে অ্যাসিড ক্ষার দ্রবণ থেকেও বাফার তৈরি হতে পারে। যে নিচের কোনটি বাফার? এ নাম্বার 0.2 10 ml C3H যোগ 0.2 মোলার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা এ নাম্বার। বি নাম্বার 0.2 মোলার 10 ml C3H যোগ 0.1 মোলার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই দুটো অপশন দেখো যে তোমার এইটাতে CH3CH কত আছে, যে ml চিন্তা করলাম না, যে যেহেতু 4টাই ml আছে সেহেতু গুণ করলে একই আসবে ক্যালকুলেশন। এখন তোমার মানে তুলনা কম্পেয়ার একই হবে আসলে ওইটা, যে তোমার এখন এটাতে দেখো যে এটা পরিমাণ কি আছে, যে তোমার এই অ্যাসিডের পরিমাণ ক্ষারের পরিমাণের যে কম, তার মানে অ্যাসিড ক্ষার মানে সমান সমান, সরি, যে এটাতেও তোমার 2 আসবে, গুণ করলে ওটাতেও 2 আসবে, তার মানে দুটো সমান, দুটো পরস্পরকে নিউট্রাল করে দিবে, দ্রবণে বাঁচবে খালি তোমার লবণ। বি নাম্বারটা দেখো যে কি আসবে, যে তোমার ক্ষারের পরিমাণ কম, ওখান থেকে আসতেছে 1, এখান থেকে আসতেছে 2, তার মানে 1 পরিমাণ লবণে পরিণত হবে, কিন্তু এখানে 2 যে ছিল তার ভিতরকার 1 লবণে চলে গেছে, 1 পরিমাণ অ্যাসিড এখনো আছে, তার মানে এটা কিন্তু বাফারের শর্ত পূরণ করলো, যে দুর্বল অ্যাসিড আছে খানিকটা, লবণ আছে খানিকটা, 1 পরিমাণ লবণ আছে, 1 পরিমাণ অ্যাসিড আছে। এখন হচ্ছে যে এটা হচ্ছে বাফার, এটাই হচ্ছে যে তোমার মনে রাখার নিয়ম, যে মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া থেকেও বাফার হতে পারে, সেটার শর্ত হচ্ছে যে তোমার দুর্বলের পরিমাণ বেশি হওয়া লাগবে, এখানে দুর্বলের পরিমাণ বেশি ছিল, এই জন্য এটা হচ্ছে বাফার। এখন বাফারের পিএইচ কিভাবে নির্ণয় করবে সেটা আসে তোমার হেন্ডারসন-হিস্টেলবার্গ সমীকরণ থেকে। ইকুয়েশন হচ্ছে যে এইটা, পিএইচ সমান পিকে মাইনাস লগ অফ অ্যাসিড বাই লবণ। ক্ষারীয় বাফার হলে পিওএইচ সমান পিকেবি মাইনাস লগ অফ ক্ষার বাই লবণ। এখন হচ্ছে যে ঘনমাত্রা নিয়ে আমরা লিখলাম, তো এখন অ্যাসিড ক্ষার লবণ সব যেহেতু একই সলিউশনে থাকবে, একই পাত্রের মধ্যে থাকবে, তার মানে পাত্রের আয়তন সেম, উপরে নিচে পাত্রের আয়তন কাটা যাবে, তার মানে এন দিয়ে ক্যালকুলেশন করতে পারবা, যে এইগুলোতে এন লিখলে ক্যালকুলেশন সোজা হয়ে যাবে, যে এন অফ অ্যাসিড বাই এন অফ লবণ, এখানে লিখবে যে এন অফ ক্ষার বাই এন অফ লবণ, ওটাতে ক্যালকুলেশন ইজি হয়। এগুলোতে এন এন খালি এন এন দিয়ে ক্যালকুলেশন করলেও তোমার পিএইচ পিওএইচ এর মান সেম আসবে, ওইটা হচ্ছে কথা। এখন তোমার অ্যাসিডিক বা ক্ষারীয় বাফার দ্রবণে অতিরিক্ত H+ বা OH- দিলে কিভাবে চেঞ্জ হয় সেটা। একটা বাফার দ্রবণের কাজ দেখায় তাহলে বুঝতে পারবা। CH3COOH CH3COO মাইনাস প্লাস H+, CH3COO Na, এটা ভাঙে হচ্ছে CH3COO মাইনাস প্লাস Na প্লাস। এখন এখানে সামান্য পরিমাণ অ্যাসিড ক্ষার দিলে কেন চেঞ্জ হবে না পিএইচ এর? তার কারণ হচ্ছে যে এখানে মনে করো যে OH- মিশাবা, OH- মিশালে এইটার সাথে বিক্রিয়া করবে H+ এর সাথে, দুইটা বিক্রিয়া করে পানি তৈরি করলো, আর যখন H+ মিশাবা তখন এই লবণের অ্যাসিডিক পোর্শনের সাথে বিক্রিয়া করবে, সেটা তৈরি করবে আবার দুর্বল অ্যাসিড। অ্যাসিডিক পোর্শনের সাথে বিক্রিয়া করবে, H+ ঢুকবে, তৈরি করবে তো CH3COOH, যেটা একটা দুর্বল অ্যাসিড, ওটা পিএইচে তেমন কোনো প্রভাব ফেলে না। এই কারণে তোমার হচ্ছে যে বাফারে তোমার অ্যাসিড সামান্য পরিমাণ অ্যাসিড ক্ষার যোগ করলে বা পিএইচ পরিবর্তন হয় না, আর বেশি পরিমাণ অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হয়। সেটার ইকুয়েশন হচ্ছে যে তোমার এরকম, যদি অ্যাসিডিক বাফারে অ্যাসিড দাও তাহলে তোমার অ্যাসিডিক বাফারে অ্যাসিড দিলে অ্যাসিড বাড়বে আর লবণ কমবে, এটা এখান থেকে বুঝতে পারবে। এটা আসলে সূত্র মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, মানে বুঝবা, তুমি এমনিতে চিন্তা করলে বুঝতে পারবা যে তোমার বেশি যদি অ্যাসিড ঢালো এখানে তাহলে কি হবে, যে H+ ঢুকবে, H+ ঢুকে আলটিমেটলি যেটা করবে যে ওইখানে যাবে, H+ ঢুকলে H+ এখানে এর সাথে বিক্রিয়া করে বেশি পরিমাণ অ্যাসিড বানাবে, দুর্বল অ্যাসিড, আর লবণের পরিমাণ কমে যাবে, তার কারণ লবণ বিয়োজিত হয়ে এটা হচ্ছিল। তার মানে অ্যাসিডিক বাফারে অ্যাসিড যোগ করলে অ্যাসিড বাড়ে, লবণ কমে, আর অ্যাসিডিক বাফারে লবণ যোগ করলে
মানে ক্ষার যোগ করলে অ্যাসিড কমে, লবণ বাড়ে। ক্ষার যোগ করলে কি হবে, যে এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে বেশি বেশি লবণ তৈরি করবে, আর অ্যাসিডের পরিমাণ কমে যাবে। এটাই সূত্র হচ্ছে যে তোমার পিএইচ সমান পিকে মাইনাস লগ অফ এন অফ অ্যাসিড প্লাস এন অফ অ্যাডেড অ্যাসিড এন অফ লবণ মাইনাস এন অফ অ্যাডেড অ্যাসিড। এটা হচ্ছে তোমার এক্সট্রা অ্যাসিড যোগ করলে, আর এক্সট্রা ক্ষার যোগ করলে অ্যাসিড কমবে, লবণ বাড়বে। এন অফ অ্যাসিড মাইনাস এন অফ অ্যাডেড অ্যাসিড ডিভাইডেড বাই এন অফ লবণ প্লাস এন অফ অ্যাডেড অ্যাসিড। ক্ষারের ক্ষেত্রেও তাই, ভাইস ভার্সা।